তো আজকে হচ্ছে 11ই জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 83তম ক্লাস এবং সাক্ষ্য আইনের 14তম এবং শেষ ক্লাস বলা যেতে পারে। ইনশাল্লাহ আজকে এই সাক্ষ্য আইন শেষ হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 145 ধারা থেকে 145 ধারার টাইটেলটা আমরা যদি একটু দেখি, জেরা সম্পর্কিত কতিপয় মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল অ্যাজ টু ক্রস এক্সামিনেশন। বা 145 ধারায় দেখেন, পূর্ববর্তী গোল দিবেন লিখিত বিবৃতি, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস রাইটিং। তো আমরা 145 ধারা পড়ার আগে একটু ব্যাখ্যা করি যে জেরা আসলে কি। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে একটা মামলায় যদি দেওয়ানি মামলা হয়, ইস্যু গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আর ফৌজদারি মামলা হলে চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। যে পক্ষ সাক্ষী হাজির করে সেই পক্ষ যদি তার সাক্ষীকে যে প্রশ্ন করে, সেই পক্ষের আইনজীবী তার সাক্ষীকে যে প্রশ্ন করে সেটাকে বলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফ। আর ওই সাক্ষীকে যখন প্রতিপক্ষের আইনজীবী প্রশ্ন করে সেটাকে কি বলে? ক্রস এক্সামিনেশন বা জেরা। তো এরপরে জেরায় যদি নতুন কোনো বিষয় উত্থাপিত হয় তখন সেটা স্পষ্ট করার জন্য ওই যে পক্ষ জবানবন্দি নিয়েছিল সে আবার পুনঃ জবানবন্দি নেওয়ার আবেদন করে। আবার পুনঃ জবানবন্দিতে যদি নতুন কোনো বিষয় উত্থাপন করা হয় তাহলে প্রতিপক্ষের আইনজীবী যেটা করতে পারে সেটাকে বলে অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন। তো গতকালকের লেকচারে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং এই এক্সামিনেশন ইন চিফ, তারপরে ক্রস এক্সামিনেশন, তারপরে রি এক্সামিনেশন, এইগুলোর সংজ্ঞা প্রদান করা হয়েছে সাক্ষ্য আইনের 137 ধারায়, সেকশন 137। কিন্তু সাক্ষ্য গ্রহণের ক্রম, অর্ডার অফ এক্সামিনেশন সম্পর্কে আলোচনা করছে 138 ধারায়। এটা অর্থ হলো যে আগে কি জবানবন্দি হবে, নাকি আগে জেরা হবে, নাকি আগে পুনঃজবানবন্দি হবে, এই যে যে ক্রমটা, সিরিয়ালটা, এটা ঠিক করে দেওয়া হয়েছে কোথায়? 138 ধারা। এবং 138 ধারায় প্রকৃতপক্ষে ক্রম চারটা থাকলেও পরীক্ষায় আসলে উত্তর করতে হবে কয়টা? তিনটা। কারণ এবং ক্রমটা হলো এইভাবে: জবানবন্দি, জেরা, আর কি পুনঃ জবানবন্দি। এখন শুনেন, আমাদের সাক্ষ্য আইনের 145 ধারায় বলছে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি। কি বিবৃতি বলেন? লিখিত বিবৃতি সম্পর্কে কি করে? জেরা করে। তাহলে পরীক্ষায় যদি আসে যে 145 ধারায় পূর্ববর্তী কোন ধরনের বক্তব্য সম্পর্কে জেরার বিধান আছে, মৌখিক না লিখিত? লিখিত। যদি বলে 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে কি নাই, জবানবন্দি নাই, না জেরা করে? কি নাই বলেন? জেরা। বুঝতে পারছেন? তো এখন পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা আসলে কাকে বলে এটা আমাদের বোঝা দরকার। ধরেন একটা ফৌজদারি মামলার উদাহরণ দেই। ফৌজদারি মামলার যখন বিচার চলে, মানে যখন মামলাটা দায়ের করা হয়, এফআইআর এর মাধ্যমে ও দায়ের হতে পারে, এফআইআর এর মাধ্যমে দায়ের হতে পারে, আবার কি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদানের মাধ্যমেও দায়ের হতে পারে। তো যখন কোনো মামলা ধরেন এফআইআর এর মাধ্যমে, মানে যে মামলা শুরু হয় পুলিশের নিকট এফআইআর দাখিলের মাধ্যমে, ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষী ওই ঘটনা সম্পর্কে জ্ঞাত অনেক লোকের জবানবন্দি গ্রহণ করে ফৌজদারি কার্যবিধির 161 ধারায়। কত ধারায়? ধরেন এই জায়গায় একটা খুন সংগঠিত হলো। এখন যে পুলিশ অফিসার এই মামলাটা তদন্ত করবে, সে এই জায়গায় যে খুন সংগঠিত হয়েছে এই খুন সংগঠন সম্পর্কে সে যাবতীয় এই ঘটনা সম্পর্কে যারা জানে তদন্তকারী কর্মকর্তা তাদের জবানবন্দি গ্রহণ করতে পারে। ধরেন এই জায়গায় ঘটনা খুন সংগঠনের সময় আরিফ সাহেব ছিল, বিথিকা ছিল, মিতা ছিল, এনাদের জবানবন্দি বা বিবৃতি রেকর্ড করবে তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 161 ধারায়। মনে আছে কিনা? এবং 161 ধারা বিবৃতিতে শুধু তদন্তকারী কর্মকর্তা সিগনেচার করে, কিন্তু ওই যে বিবৃতি দিছে সে কিন্তু সিগনেচার করে না। মনে আছে কিনা? জি। এখন 161 ধারায় তদন্তকারী কর্মকর্তা যখন তাদের এই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করলো, করার পরে এই 161 ধারার বিবৃতি, এটার কাজ কি, এটা কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। ধরেন উদাহরণস্বরূপ বলি যে 161 ধারায় মিতা বলল
যে মিতা দেখেছে অমুক অমুককে হত্যা করেছে, আরিফ সাহেব হত্যা করেছে বিথিকাকে। মিতা দেখছে কি আরিফ সাহেব হত্যা করেছে বিথিকাকে। মিতা মিতা এই কথা কার কাছে বলতেছে? তদন্তকারী কর্মকর্তার কাছে। এবং মিতার এই বিবৃতি তদন্তকারী কর্মকর্তা কি করছে? লিখে নিছে। তো যখন মিতা এই বিবৃতিটা দিয়েছিল তখন কিন্তু ওই মামলার বিচার এখনো শুরু হয় নাই। বিচার শুরু হবে তো আরো অনেক পরে। তো ওই মামলার তদন্ত প্রতিবেদন পুলিশ কর্মকর্তা দাখিল করছে, চার্জশিট আমলে নিছে। আমলে নেওয়ার পর বিচার্য বিষয় মানে চার্জ গঠন হয়েছে, হওয়ার পরে ওই মামলা যখন বিচার শুরু হয়ে গেল, একটা সময় তো মিতা ওই মামলায় সাক্ষ্য প্রদান করতে আদালতে যাবে। যাবে কিনা বলেন? PW1, PW2, PW3, প্রসিকিউশন উইটনেস 1, প্রসিকিউশন উইটনেস 2, 3 যাই হোক না কেন, মিতা পুলিশের কাছে যা বলার বলছে, এটা তো পুলিশের কাছে বলছে, কিন্তু ওনাকে আদালতে গিয়েও সাক্ষ্য দিতে হবে। মনে আছে কিনা? এখন আদালতে গিয়ে মিতাকে যখন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রশ্ন করবে, সেটাকে বলবে এক্সামিনেশন ইন চিফ, মানে কি জবানবন্দি। আর মিতাকে যখন আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন করবে, তখন এটারে বলবে কি আরিফ। আরিফ হলো আসামি, আরিফ খুন করছে বিথিকারে। তাহলে আরিফের আইনজীবী যখন মিতাকে প্রশ্ন করবে, এটারে বলে কি জেরা। বুঝেন কিনা? এখন মিতা তো 161-এ বলে গেছে যে সে দেখছে আরিফ সাহেব হত্যা করছে কাকে? বিথিকাকে। এখন মিতারে যখন আসামি পক্ষের আইনজীবী জেরা করা শুরু করলো, জেরা করতে করতে মিতা একসময় মুখ ফসকে বলে ফেলছে যে ওই দিন আমি খানলো একাডেমিতে পড়তেই যাই নাই। কি বলেন? পড়তেই যাই নাই, বা গেলেও আমি তখন ছিলাম বাইরে, আমি ওয়াশরুমে ছিলাম, আর আমি এসে কে কাকে মারছে এটা আমি দেখি নাই। বুঝছেন? কিন্তু 161-এ সে কি বলছে? 161-এ বলছে যে আরিফ হত্যা করছে কাকে? বিথিকাকে। আর আদালতে এসে জেরার সময় সে কি বলতেছে? অন্য কথা। তখন আসামি পক্ষের আইনজীবী মিতারে বলবে যে মিতা, আপনি 161-এ বলছেন এই কথা, আর এখন বললেন আর এক কথা। তার মানে আপনার বক্তব্য পরস্পর বিরোধী। তার মানে আপনি হচ্ছে বিশ্বাসের অযোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা করে নেন, দাঁড়ান। আপনি হচ্ছেন বিশ্বাসের অযোগ্য। তাইলে এই যে যে পূর্ববর্তী যে লিখিত বিবৃতি, এটা ব্যবহার করতেছে কে? মানে পূর্ববর্তী লিখিত বিবৃতি মানে পূর্ববর্তী বিবৃতি দিছিল মিতা, এটারে ব্যবহার করতেছে আসামি পক্ষের আইনজীবী। কখন? জেরার সময়। কখন ব্যবহার করবে? যদি মিতা আদালতে জেরার সময় যদি উল্টা পাল্টা পূর্বের যে লিখিত বিবৃতিতে যে কথা বলেছে সেই কথা থেকে বর্তমানে জেরার সময় যদি আলাদা কথা বলে, তাহলে আসামি পক্ষের আইনজীবী বলবে যে আপনার বক্তব্য হচ্ছে পরস্পর বিরোধী, এবং আসামি পক্ষের আইনজীবী 161-এর এই বিবৃতি মিতারের দৃষ্টি আকর্ষণ করবে। এই যে দেখেন, আপনি আগে যে কথা বলছেন আর এখন বলতেছেন কি উল্টা। সো এই যে যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, এটাই বলছে আমাদের সাক্ষ্য আইনের কত ধারায়? 145। 145 ধারাটা পূর্ববর্তী যত লিখিত বিবৃতি আছে সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। কিভাবে আমি একটু বলি, শুনেন। পূর্ববর্তী লিখিত বিবৃতির মধ্যে এজাহার পড়ে। এজাহারও তো লিখিত বিবৃতি না? 161 পড়ে। পূর্ববর্তী লিখিত বিবৃতির মধ্যে 164-এ যে জবানবন্দি দেয় বা 164-এ যে দোষ স্বীকার করে, এটাও কিন্তু পূর্ববর্তী লিখিত বিবৃতি। তো যত প্রকারের পূর্ববর্তী লিখিত বিবৃতি দিচ্ছে, সেই সম্পর্কে মামলা বিচারে জেরা করার সময় ব্যবহার করতে পারে আসামি পক্ষের আইনজীবী ওই পূর্ববর্তী লিখিত বিবৃতি সাক্ষ্য আইনের কত ধারায় বলেন? 145 ধারায়। সো 145 ধারায় অ্যাকচুয়ালি ব্যবহার করে আসামি পক্ষ। এটা কিন্তু যে বিবৃতি দিছে রাষ্ট্রপক্ষ কিন্তু এটা ব্যবহার করে না। কে ব্যবহার করে? তাও আসামি পক্ষ কখন ব্যবহার করে? যখন আগের বিবৃতির সাথে বর্তমানে জেরায় যে কথা বলতেছে এই কথার কি নাই? মিল নাই, পরস্পর বিরোধী। তখনই আসামি পক্ষ এটা ব্যবহার করতেছে সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। হ্যাঁ মিতা বলেন। হুম। ধন্যবাদ। এই কারণে 161-এর ওই যে যে বিবৃতি, ওটার সাক্ষ্যগত মূল্য কম। জি, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা আপনার পক্ষে একটা গ্রাউন্ড, কিন্তু ওই যে আমি জাস্ট আপনার উদাহরণ দিলাম 161-এর, এত 164-এও তো রেকর্ড করতে পারে। 164-এও তো 161-এ যে কথা রেকর্ড করে পুলিশ, 164-এ সেই একই কথা রেকর্ড করতে পারে কে? ম্যাজিস্ট্রেট। জি, জি, জি। আচ্ছা দেখেন তো, আমরা একটু পড়া শুরু করি।
কোন সাক্ষী গোল দিবেন, কোন সাক্ষী পূর্ববর্তীকালে লিখিত কোনো বিবৃতি দিয়ে থাকলে এই কিংবা তার প্রদত্ত কোনো বিবৃতি লিপিবদ্ধ হলে উক্ত পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে 145 ধারায় জেরা করা যেতে পারে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর ধারা 145 অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো পূর্ববর্তী লিখিত বিবৃতির সাথে আন্ডারলাইন করবেন আদালতে প্রদত্ত বিবৃতির বৈপরীত্য প্রমাণ করা। কি প্রমাণ করা? বৈপরীত্য মানে কি? মানে আপনি আগে যে কথা বলেছেন সেই কথার সাথে বর্তমানে যে কথা বলতেছেন এটা হলো কি? বিপরীত। বুঝতে পারছেন? উদাহরণটা পড়লে বুঝতে পারবেন। লাল কার্ড করে মিউট করেন, যারা যারা আছেন দয়া করে একটু মিউট করেন। উদাহরণটা দেখেন। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশ সাক্ষীর জবানবন্দি লিখিত আকারে লিপিবদ্ধ করতে পারে। 161 ধারায় সাক্ষী যে বক্তব্য দিয়েছে এবং উক্ত সাক্ষী জেরার সময় আদালতে যে সাক্ষ্য দিছে, দেখছেন 161 ধারায় যে কথা বলছে, আর ওই সাক্ষী কখন জেরার সময় যে কথা যে সাক্ষ্য দিচ্ছে তা যদি 161 ধারায় প্রদত্ত সাক্ষ্য হতে কি হয়? ভিন্ন হয় বা আন্ডারলাইন করেন পরস্পর বিরোধী হয়, তাহলে আসামি পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে আন্ডারলাইন করবেন জেরা করতে পারে এবং জেরাকারী আইনজীবী উক্ত সাক্ষীকে 161 ধারায় প্রদত্ত পূর্ববর্তী বক্তব্যের যে অংশটি পরস্পর বিরোধী, আন্ডারলাইন করেন পরস্পর বিরোধী বা কি কি বলেন কন্ট্রাডিক্টরি, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন করতে পারে। 145 ধারার নিয়মটি একইভাবে আন্ডারলাইন করবেন প্রাথমিক তথ্য বিবরণী, এজাহার, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় লিপিবদ্ধকৃত দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই সকল লিখিত বক্তব্য সম্পর্কে 145 ধারায় জেরা করা যাবে। বুঝছেন? তাহলে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে এইভাবে যে 145 ধারায় যে বিবৃতি দেওয়া, মানে যে বিবৃতি সম্পর্কে জেরা করে, 145 ধারায় কোন ধরনের বিবৃতি সম্পর্কে জেরা করা যায়? 161 হতে পারে, 164 হতে পারে, এজাহার হতে পারে, এফআইআর হতে পারে। বুঝতে পারছেন? তো জেনে রাখা ভালো। দেখেন 145 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র, আন্ডারলাইন করবেন, লিখিত বিবৃতির ক্ষেত্রে। কোন ধরনের বিবৃতি? লিখিত বিবৃতি। বুঝছেন? এখন এই যে 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 সকল বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করলো জেরার সময়, কখন? জেরার সময় আসামি পক্ষ ব্যবহার করলো, কিন্তু যে বিবৃতি দিয়েছে রাষ্ট্রপক্ষ এই বিবৃতিগুলো কখন ব্যবহার করবে? রাষ্ট্রপক্ষ মানে হলো ধরেন এই যে যে মিতা যে স্বাক্ষর দিল, মিতা যে 161-এ বললো যে আমি অমুককে দেখেছি বিথিকাকে হত্যা করতে, এখন এই বিবৃতিটা যে মারা গেছে সেই পক্ষ কখন ব্যবহার করবে আসামির বিরুদ্ধে? রাষ্ট্রপক্ষ এটা ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 157 ধারায়। কত ধারায়? এটা আমরা পড়বো সামনে। সাক্ষ্য আইনের 157 ধারায় করোবোরেটিভ এভিডেন্স হিসেবে, সমর্থনমূলক সাক্ষ্য। অর্থাৎ যে পক্ষ বিবৃতি দিচ্ছে সেই পক্ষ তার বিবৃতি তার পক্ষে ব্যবহার করবে সাক্ষ্য আইনের 157 ধারায়। কত ধারায়? আর সেই বিবৃতি অপর পক্ষ জেরার সময় ব্যবহার করতেছে সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। বুঝেন কিনা? তাহলে 161 রাষ্ট্রপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করবে 157 ধারায়, আর 161 আসামি পক্ষ জেরার সময় ব্যবহার করবে সাক্ষ্য আইনের 100 কত ধারায়? 145 ধারায়। বুঝতে পারছেন? 157 সামনে পড়বো, এখানে জাস্ট একটু ধারণা দিলাম। তো বিগত বছরের প্রশ্ন চলে আসি আমরা। দেখেন দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 145 ধারা অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর কি প্রমাণ করা? সত্যতা প্রমাণ না, কিন্তু এটা কি প্রমাণ করা? বৈপরীত্য। 145 ধারা মানেই আপনি আগে যা বলেছেন বর্তমানে কি তার বলছেন উল্টা, মানে বৈপরীত্য প্রমাণ। তো 145 নিয়ে অনলাইন অফলাইন আপনারা যারা আছেন কোনো প্রশ্ন থাকলে 145 নিয়ে প্রশ্ন করতে পারেন। এখানে 145-এর কোন কোন বিষয়গুলো আপনি মনে রাখবেন? 145 ধারায় পূর্ববর্তী কোন ধরনের বিবৃতি সম্পর্কে লিখিত বিবৃতি কি করবে? জেরা। কিসের উদ্দেশ্যে? বৈপরীত্য প্রমাণের উদ্দেশ্যে। কত ধারায়? এতটুকু মনে রাখলেই হবে। অর্থাৎ 145 ধারায় মৌখিক বিবৃতি প্রযোজ্য না। বুঝছেন? আচ্ছা, আচ্ছা আমরা স্যার একটা হ্যাঁ বলেন বলেন। স্যার
স্যার, এখানে লিখিত বিবৃতি দ্বারা কি ওই তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনগুলোকে অন্তর্ভুক্ত হবে, অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট এগুলা? তদন্তকারী না, এটা হবে না। কারণ ওটা তো উনি তো তদন্তকারী কর্মকর্তা, তো মামলাটা তদন্ত করবেন। উনি তো আর ওই মামলার কোনো সাক্ষী না বা আসামি না বা বাদী না। জব্দ জি, তালিকাগুলো। উনি সাক্ষ্য প্রদানকালে ওনার ওই চার্জশিট সম্পর্কে প্রশ্ন করা যাবে কিনা এই এই ধারার অধীন? চার্জশিট সম্পর্কে প্রশ্ন করা যাবে। ওই হ্যাঁ, সেটা জেরার সময় ওনাকে বলতে পারে, কিন্তু এটা ওই 145 না। 145 শুধুমাত্র ওই যে সাক্ষী যদি কোনো বিবৃতি দিয়ে থাকে সেটার ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। 160 অনেক সময় ওর একটা জব্দ তালিকা তৈরি করেন, ওই তালিকায় কিন্তু আপনার ওই সাক্ষীরা সোর্স সিগনেচার করে। তো ওই ক্ষেত্রে ওইটা ব্যবহার করবে। ওটা তো পুলিশের প্রতিবেদনে জমা দিয়েছে। যাই তো, কিন্তু ওই সময় জিজ্ঞেস করে আপনি কি এনে সই করছিলেন, তখন ওদের বলে কি যে না আমি এনে সই করি। আচ্ছা থাকেন, ওইটা ওটা ওই বিষয় না। আরিফ সাহেব, হ্যাঁ। 161-এর সময় জব্দ তালিকা তৈরি করবে কে? 161-এ তো ঘটনা সম্পর্কে যে জানে তাই জিজ্ঞেস করতেছে। জব্দ তালিকা তো যখন সে কোনো কিছু তদন্তকারী কর্মকর্তা কাউকে অ্যারেস্ট করতেছে করতেছে সেই সময় যে জব্দ তালিকা। আর জব্দ তালিকায় কে কে স্বাক্ষর করবে সেটা তো ফৌজদারি কার্যবিধির 103 ধারায় বলা আছে, 2 বা ততোধিক স্থানীয় সাক্ষী। 2 বা ততোধিক কে? এবং তাদেরকে যদি শুধুমাত্র সাক্ষী হিসেবে ডাকা হয় সেই ক্ষেত্রেই তাদেরকে জেরা করা যাবে, নতুবা জেরা করা যাবে না। স্যার এই কথাটা বললাম কি, যারা আমি যা বলছি আর পেছায়েন না, যা বলছি শেষ। দেখেন, 161-এর সাথে আপনি জব্দ তালিকার সম্পর্ক কোথায় পেলেন? সম্পর্ক বললাম কি, 160 যারা সিগনেচার মানে ই নেছে, সাক্ষী নেছে, ওরাই আবার জব্দ তালিকায় সিগনেচার আছে। সেটা তো জব্দ তালিকা তো আলাদা বিষয়। আপনি 161-এর সাথে জব্দ তালিকা কেন আনতেছেন সিজারলি? এই থাক থাক আর লিক করে না। দেখেন দেখেন, ধারা 146, যে রায় যেসব প্রশ্ন আইনসম্মত, পরীক্ষায় প্রশ্ন আসবে যে যে রায় কোন ধরনের প্রশ্ন করা যাবে আর কোন ধরনের প্রশ্ন করা যাবে না, কোশ্চেন্স লফুল ইন ক্রস এক্সামিনেশন। এবং আমাদের এই 30শে নভেম্বর 2022 সালে সাক্ষ্য আইন যে সংশোধনীটা আনা হয়েছে, সেখানে এই 146 ধারাটা সংশোধন করা হয়েছে। কিভাবে দেখেন, 146 ধারা অনুযায়ী যে রায় নিম্নলিখিত বলতেন 3 ধরনের প্রশ্ন করা বৈধ। পরীক্ষায় প্রশ্ন আসবে, প্রথমত এইভাবে প্রশ্ন আসবে যে যে রায় যে সকল প্রশ্ন আইনসম্মত, এটা কত ধারায় বলা হয়েছে? অথবা এইভাবে আসতে পারে যে 146 ধারায় কয় ধরনের প্রশ্ন জেরার সময় করা যেতে পারে? কয় ধরনের বলেন? 3 ধরনের স্যার। তো দেখেন, যে সকল প্রশ্ন যা দ্বারা সাক্ষীর, আন্ডারলাইন করবেন, সত্যবাদিতা পরীক্ষা করা যায়, টু টেস্ট হিজ ভেরাসিটি, এই ইংরেজিটা আন্ডারলাইন করেন, সাক্ষী কি সত্য কথা বলতেছে কিনা। সো এই ধরনের প্রশ্ন করা যায় টু টেস্ট হিজ ভেরাসিটি, বা তার পরিচয় বা মর্যাদা জানা যায়, টু ডিসকভার হু হি ইজ অ্যান্ড হোয়াট ইজ হিজ পজিশন ইন লাইফ। তাহলে জেরায় কয় ধরনের প্রশ্ন করা যায়? 3 ধরনের। প্রথমত কি সত্যবাদিতা পরীক্ষা করা যায়, অথবা তার পরিচয়, অথবা কি জানা যায়, মর্যাদা জানা যায়। 3 নাম্বার দেখেন, তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়। চরিত্রে আঘাত মানে এই না যে সরাসরি মারবে, চর থাপ্পড় দিবে, তাই না কিন্তু। চরিত্রে আঘাত মানে তারে এমন প্রশ্ন করবে চরিত্র সম্পর্কে যাতে আসলেই কি সে ভালো চরিত্র নাকি খারাপ চরিত্র এটা বোঝা যায়। বুঝতে পারছেন? অনেক সময় ওই কোর্টে যারা যান দেখবেন যে জেরা করার সময় উকিল সাহেবরা ওই সাক্ষীরে এমন এমন প্রশ্ন করে, অনেক সময় মুরব্বী টাইপের কিসিমের লোক যারা আছে তারা উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ, আপনি ভালো জানেন, মানে আপনি, মানে আমি এইগুলো করিনি, আপনি আমার শুধু শুধু এই কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কথা বললে তো চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কি সৃষ্টি করা যায়। এখন তারে বললো যে আপনি তো ফরিদপুরের সাক্ষী, আপনি তো এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না। এখন উনি যদি রাগ হয়ে বলে আপনি বেশি জানেন, আমি শুধু এই মামলায় সাক্ষী দিতে আসছি কেন, আমি তো আরো অনেক মামলায় আমার ডাকলেই আমি আসি, এই ধরনের প্রশ্ন যদি বলে দেয় তাহলে তো তার চরিত্রে আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কি দুর্বলতা সৃষ্টি করা যায়। আচ্ছা, পরে পরে থাকেন, পরে 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 টু শেক হিজ ক্রেডিট বাই ইনজুরিং হিজ ক্যারেক্টার। তবে দেখেন 2022 সালের সংশোধনীতে এই 146-এর যে সাবসেকশন 3, মানে তার চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে দুর্বলতা সৃষ্টি করা যায়, এটা একটা
বিশেষ সংশোধনী আনা হয়েছে। কি আনা হয়েছে একটু পড়ি দেখেন। তবে শর্ত থাকে যে, আন্ডারলাইন করবেন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার মামলায় 3 অনুচ্ছেদের অধীন জেরার সময় ভুক্তভোগীর সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। Provided that in a prosecution for an offense of rape or attempt to rape, no question under clause 3 can be asked in the cross examination as to general immoral character or previous sexual behavior of the victim. এই জায়গায় বলতেছে ভিকটিম, যে ভিকটিম, ভিকটিম বুঝেন তো, ধর্ষণের শিকার যে, তারা কি বলে ভিকটিম। তো এখানে বলতেছে যে ধর্ষণের মামলায় যিনি ভিকটিম তার চরিত্র নিয়ে কোনো প্রকার আজেবাজে কথা বলা যাবে না। এই এই সংশোধনীটা আনা হয়েছে কত সালে? 2022 সালে। মানে এই 146-এর 3 কিন্তু বাতিল করে নাই, কিন্তু ধর্ষণের মামলায় কি বলে দিছে যে ধর্ষণের মামলায় যে ভিকটিম তার চরিত্র নিয়ে কোনো ধরনের বাজে কথা বলা যাবে না বা চরিত্রে আঘাত করা যাবে না। কিন্তু 2022 সালের সংশোধনীর আগে এটা কি করা যেত। আচ্ছা, এখন দেখেন, তবে আরো শর্ত থাকে যে, আন্ডারলাইন করবেন, আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র এমন প্রশ্ন করা যেতে পারে যদি শেষ এটা, হয়ে গেল। না, যায় ঝামেলা মরে গেলে তো যায় ঝামেলা সমাধান। আচ্ছা, আদালতের অনুমতি নিয়ে শুধুমাত্র এমন প্রশ্ন করা যেতে পারে যদি এটা ন্যায় বিচারের সাথে আদালত প্রয়োজন মনে করে। যত জায়গায় নিষেধ আছে তত জায়গায় আবার একটু ফাঁক ফোকর রাইখে দিছে আর কি, ঠিক আছে। তো যদি আদালতের অনুমতি নেই যে ওনার ন্যায় বিচারের সাথে ভিকটিম এই প্রশ্ন আমার করতে অনুমতি দেন, এটা দরকার, তাহলে আদালত যদি অনুমতি দেয় তাহলে আপনি কি ওই প্রশ্ন করতে পারবেন। তাহলে মূল ব্যাপারটা দাঁড়ালো কি? মূল ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হলো যে আগে করা, আদালত করা যেত, আদালতের অনুমতি লাগতো না, আর এখন করা যাবে কিন্তু অনুমতি লাগবে কার? আদালতের। এটা হলো 146-এর 3, চরিত্রে আঘাত করা। কার চরিত্রে আঘাত করা? আসামির। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 146-এর 3 ধারায় চরিত্রে আঘাত করে প্রশ্ন করা সম্পর্কে বলা হয়েছে, কার চরিত্র, ভিকটিম নাকি আসামি? ভিকটিম, মনে রাখেন। জি না, এই জায়গায় সরাসরি ধারা ভিকটিমই বলে দিছে, সরাসরি কি বলছে? ভিকটিম। দেখেন, মানে 146-এর 3-এ ওই যে ধর্ষণের মামলায়, অন্য সাক্ষী টাক্ষীর ক্ষেত্রে তো প্রযোজ্য 146-এর 3, বাট 146-এর 3 ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মামলায় ভিকটিমকে এই ধরনের প্রশ্ন করা যাবে না। তবে যাবে কখন? আদালতের অনুমতি নিয়ে। জি। তো দেখেন, ধর্ষণ বা ধর্ষণ সম্পর্কিত বিধান সংশোধন, এভিডেন্স অ্যাক্ট 2022 দ্বারা 146-এর 3 অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে। অন্যদিকে 155 আন্ডারলাইন করবেন, 155-4 অনুচ্ছেদটি বাতিল করা হয়েছে। মানে 2022 সালের সংশোধনীতে 146-এর 3 সংশোধন করা হয়েছে, আর বাতিল করা হয়েছে কোনটা? 155-4। 155-4 ধারার বিধান বাতিল হওয়ার পূর্বে বিধান ছিল যে, কোনো ব্যক্তি যখন ধর্ষণ বা শ্লীলতাহানি চেষ্টার অভিযুক্ত হন তখন দেখানো যেতে পারে, আন্ডারলাইন করেন, ভুক্তভোগী নারী সাধারণভাবে দুশ্চরিত্রা। 3টা স্টার দেন। মানে আমাদের সাক্ষ্য আইনের 155-4 সাবসেকশনে বলা ছিল যে যখন এই ব্যভিচার বা ধর্ষণের মামলা, এই ধরনের মামলায় যিনি ভুক্তভোগী তারে দেখানো যেত তার তার তারে ধর্ষণ টর্ষণ কিছু করে নাই, সে হচ্ছে দুশ্চরিত্রা, মানে তার কাজই ওই ধরনের। বুঝতে পারছেন? কিন্তু এখন আর এরকম বলার কি নাই, সুযোগ নাই। প্রথমত 155-4 হচ্ছে এখন বাতিল, আর 146-এর 3-এ তার জেরার সময় তার চরিত্রে আঘাত করে প্রশ্ন করা যাবে। তবে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মামলায় অনুমতি লাগবে কার? আদালতের। তো দেখেন, সুতরাং আন্ডারলাইন করেন, 155-4 ধারাটি বাতিল হওয়ার কারণে ধর্ষিতা নারীর সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ নিয়ে 155 ধারায় ধর্ষিতা নারীকে প্রশ্ন করার যে সুযোগ ছিল সেটা কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। মানে 155-4 এখন প্রযোজ্যই নাই। এমনকি জেরার সময়ও এমন প্রশ্ন করা যাবে না মর্মে 146-এর 3 ধারায় নতুন বিধান করা হয়েছে। তবে জেরার সময় আদালতের অনুমতি নিয়ে এবং শুধুমাত্র ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করার অনুমতি আদালত দিতে পারে। তার মানে 155-4 বাতিল করছে, কিন্তু 146-এর 3 কিন্তু বাতিল করে নাই।
146-3 ধর্ষণ বা অ্যাটেম্পট টু রেপ এই ধরনের মামলায় তার চরিত্রে আঘাত করা যেতে পারে, তবে কার অনুমতি নিয়ে? ধন্যবাদ। আদালতের অনুমতি নিয়ে জেরার সময় তার চরিত্রে আঘাত করা যেতে পারে। সুতরাং 155(4) ধারা বাতিল এবং 146-3 উপধারায় সংযুক্ত নতুন বিধানের কারণে আদালতের অনুমতি ছাড়া ধর্ষণ বা ধর্ষণ চেষ্টা মামলার জেরার সময় ভুক্তভোগীকে তার সাধারণ অনৈতিক চরিত্র বা অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না। তো বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 2022 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারাটি জেরায় আইনসঙ্গত প্রশ্ন সম্পর্কিত? কোনটা? 146। 146 ধারায় জেরার সময় কয় ধরনের প্রশ্ন করা যায়? 3 ধরনের। তারপরে দেখেন 2 নাম্বারটা, এভিডেন্স অ্যাক্ট 1872-এর 146 ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? কোন ধরনের? চরিত্রে আঘাত করে, এমন অশালীন কুৎসাজনক বিভ্রান্তি করে, এগুলা কিছু হবে না। কি হবে? চরিত্রে আঘাত করে এমন। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা যে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করার পদ্ধতি কত ধারায়? লিখিত বিবৃতি, পূর্ববর্তী লিখিত বিবৃতি আর জেরা আসটাই কত ধারা? 145। তারপরে দেখেন 2 নাম্বার, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে 145 ধারায় কি করা যায়? জেরা বা ক্রস এক্সামিনেশন করা যায়। 4 নাম্বারটা দেখেন, জেরায় যে সকল প্রশ্ন করা আইনসম্মত তা সাক্ষ্য আইনের কত ধারায় উল্লেখ করা হয়েছে? কত ধারায়? 146। তারপরে দেখেন 8 নাম্বার প্রশ্ন, পুরাতন বইতে নেই, যে ধর্ষিতা নারীর সাধারণ অনৈতিক চরিত্র বা পূর্ববর্তী যৌন আচরণ বিষয় তাকে প্রশ্ন করা যায়, এমন প্রশ্ন করা নিষিদ্ধ, আদালতের অনুমতি নিয়ে করা যেতে পারে, ন্যায় বিচারের সাথে করা যেতে পারে, উপরে সবগুলোই কি বলেন? সঠিক। কখনো নিষিদ্ধ, কখনো আদালতের অনুমতি নিয়ে করা যেতে পারে। জি, তবে পুরোপুরি যে নিষিদ্ধ এটা কিন্তু বলা যাবে না। তো 146 টায় কোনো প্রশ্ন থাকলে বলেন, অনলাইন অফলাইনে যারা আছেন 146 ধারা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সাক্ষীকে প্রশ্ন করা সংক্রান্ত নীতি বা প্রিন্সিপালস অ্যাজ টু আস্কিং কোশ্চেন টু উইটনেস ধারা 148 থেকে 152 পর্যন্ত পড়বো। তো এটা একটু পড়ি, যে সাক্ষী এবং তার প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বা সত্যতা নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। জেরা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গতকালই আমি বলছিলাম যে আপনি তো আদালতে এসে কেউ জবানবন্দি দিলেই তার জবানবন্দিতে যে কথাগুলো বলছে এটা আসলে সত্য নাকি মিথ্যা এটা ধরা পড়ে কখন? জেরার পরে। জেরা যদি তার বক্তব্যকে খণ্ডন করা না যায় তাহলে ধরে নিতে হবে তার জবানবন্দি আসলেই ঠিকঠাক আছে। বুঝতে পারছেন? আর জেরায় যদি সে উল্টাপাল্টা বলে তার মানে এই সাক্ষীটা তেমন বেশি গুণগত মান সম্পন্ন না। কোন সাক্ষীকে জেরা করার সময় সে যেন অসমীচীন প্রশ্নের সম্মুখীন না হয় তা থেকে তাকে সুরক্ষা রাখাও অতি জরুরি। এখন জেরা তাকে করা যেতেই পারে, কিন্তু তার মানে এই না যে তারে যা খুশি তাই প্রশ্ন করবে। সাক্ষ্য আইনের 148 থেকে 152 ধারার উদ্দেশ্য হলো সাক্ষীদেরকে জেরায় অসমীচীন প্রশ্ন থেকে সুরক্ষা রাখা। মানে সাক্ষ্য আইনের যে 148 থেকে 152 ধারা এখানে বলছে যে এই ধারাগুলোর মূল উদ্দেশ্য হলো সাক্ষীকে যাতে অপ্রাসঙ্গিক বা কুৎসিত বা অশালীন এই ধরনের প্রশ্ন যাতে তাকে না করা হয়, বা করলে কখন করা যাবে, এই এই 148 থেকে 152 ধারায় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা আসি ধারা 148, কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করবে। একটু পড়ি, দেখেন সাক্ষ্য আইনের 148 ধারায় জেরায় প্রশ্ন করার অধিকার সীমাবদ্ধ করেছে। জেরায় জিজ্ঞাসিত হতে পারে এমন কোন প্রশ্ন করার অনুমতি দিবে কি দিবে না, বা সাক্ষীকে কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, সেটা নির্ধারণ সাক্ষ্য আইনের 148 ধারায় আদালতকে ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা দেওয়া হয়েছে। ধরেন জেরার সময় কোন ধরনের প্রশ্ন করা যাবে কি যাবে না,
এটা আদালত বলে দিতে পারে আইনজীবীরে যে আপনি এই ধরনের প্রশ্ন সাক্ষীর করবেন, এই ধরনের প্রশ্ন কি করবেন না। অথবা যাকে জেরা করা হচ্ছে তাকে বলে দিতে পারে যে আইনজীবী সাহেব যে প্রশ্নই করুক না কেন আপনি উত্তর দিতে বাধ্য না, আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এই এই সব ক্ষমতাই আছে 148 ধারায়। কত ধারায় বলেন? মানে জেরার সময় একজন সাক্ষীরে আইনজীবী মহোদয় কি প্রশ্ন করবে কি করবে না, আইনজীবীর একটা দিক নির্দেশনা দিয়ে দিবেন কে? আদালত। অথবা যাকে জেরা করা হচ্ছে প্রশ্ন সে কি উত্তর দিতে বাধ্য কি বাধ্য না, এটাও বলে দিবে কে? আদালত। এই সবগুলো কথাই আছে কত ধারায়? 148 ধারায়। দেখেন 148 ধারা অনুসারে আদালত জেরার সময় হস্তক্ষেপ করতে পারে বিশেষত যে ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্ন মকদ্দমা বা কার্যক্রমের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু শুধুমাত্র সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য তাকে প্রশ্ন করা হয়েছে। এটা একটা আন্ডারলাইন করেন। বিশেষত যে ক্ষেত্রে, এখান থেকে আন্ডারলাইন করেন, বিশেষত যে ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্ন মকদ্দমা বা কার্যক্রমের সাথে সম্পর্কিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, শুধুমাত্র সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছে। এটার অর্থ কি? ধরেন ওই এফআইআর এও এই রিলেটেড কোনো ব্যাপার নাই, বা নালিশি দরখাস্তেও নাই, আরজিতেও নাই, লিখিত জবাবেও নাই, কিন্তু আইনজীবী সাহেব এমন এমন প্রশ্ন করতেছে যা মামলার বিষয়বস্তুতেই ওই কথাগুলো নাই। তখন আদালত ওই আইনজীবীর কি করতে পারে যে আপনি এই ধরনের প্রশ্ন করবেন না, বা আইনজীবী যদি প্রশ্ন করেও যে সাক্ষী তারে বলতে পারে যে আপনি উত্তর দিতে বাধ্য না, আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। দেখেন, সুতরাং এমন যদি কোনো প্রশ্ন জেরাই করা হয় যেটা মকদ্দমা বা কার্যক্রমের সাথে প্রাসঙ্গিক না, সেক্ষেত্রে আদালতে নির্ধারণ করবে সাক্ষীকে এমন প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা হবে কি হবে না, বা উক্ত প্রশ্নের উত্তর দিতে সাক্ষী যে বাধ্য না সে বিষয়ে তাকে সতর্ক করা হবে। বুঝতে পারছেন? ধরেন একজন আইনজীবী যে এমন একটা বিষয় সাক্ষীরে জেরা করার সময় প্রশ্ন করছে যে ওই বিষয়টা ওই মামলার সাথে কোনো রকম জড়িত না, তখন আদালত আইনজীবী বলতে পারে যে আপনি এই ধরনের প্রশ্ন করবেন না। বা আইনজীবী প্রশ্ন করলেও হয় আইনজীবীরে বলবে নাহলে সাক্ষীরে বলবে যে আপনার এই এমন ধরনের প্রশ্ন করলে আপনি উত্তর দিতে বাধ্য না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না হলে না দিবেন। এই উভয় কথাটাই আছে কত ধারায়? 148 ধারায়। ধন্যবাদ। তবে এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত দোষ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এমনটি বিশ্বাস করার মতো যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এটা বলছে যে 149 ধারা। 149 ধারা একটা একটু পরে আসতেছি, এটা আলাদাভাবে বলাই আছে যে 149 ধারায় বলছে যে আদালত আইনজীবী তো নিষেধ করবে, বাট যদি যুক্তিসঙ্গত কারণ থাকে আইনজীবী বলতে পারে যে আপনি এই ধরনের প্রশ্ন করেন। বুঝতে পারছেন? ধরেন আইনজীবী নিষেধ করলো না যে আপনি এই ধরনের প্রশ্ন করবেন না, এই ধরনের প্রশ্ন করবেন না, বাট আইনজীবী যদি দেখাইতে পারে যে যুক্তিসঙ্গত কারণ আছে, এই ধরনের প্রশ্ন করার যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে আইনজীবীকে এমন ধরনের প্রশ্ন করার অনুমতি দিবে কত ধারায়? 149 ধারায়। 149 একটু জেনে রাখা ভালো, পড়ি তারপরে ওখানে যাচ্ছি। যে আদালত উপযুক্ত বোধ করলে প্রশ্নের উত্তর দানে সাক্ষীর অস্বীকৃতি হতে অনুমান করতে পারবে যে সাক্ষী প্রশ্নটি উত্তর দিলে তা তার বিরুদ্ধে যাবে। আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ। সাক্ষী যদি প্রশ্নের উত্তর দিত তাহলে এটা কোথায় যাবে? তার বিরুদ্ধে যাবে। এটা আমরা যখন সাক্ষ্য আইনের 114 ধারায় পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আদালত কতিপয় ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে যখন কোনো সাক্ষী কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, তারা যদি ওই প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সে যদি উত্তর না করে তাহলে আদালত ধরে নিবে সে যদি উত্তর দিত তাহলে তার কি কোথায় যেত? তার বিপক্ষে যেত। ঠিক একই ভাবে যে এই যে 148 ধারায় বলছে যে আদালত যদি সাক্ষী যদি কোনো প্রশ্নের উত্তর দিতে কি করে অস্বীকার করে, তাহলে আদালত কি অনুমান করতে পারে যে সাক্ষী যদি এটা উত্তর দিত তাহলে তার কি সে যেত? তার বিরুদ্ধে যেত। কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী উত্তর দিতে বাধ্য তা আদালত নির্ধারণ করতে 4টি বিষয় বিবেচনায় নিবে। সো 4টি বিষয় দিয়ে আমাদের কাজ নাই, জাস্ট মনে রাখেন যে কখন প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিনা, এই সব কিছুই আছে কত ধারায়? 148 ধারায়। 148 ধারায় আর একটা কথা মনে রাখবেন, সাক্ষী যদি উত্তর না দেয় তাহলে আদালত অনুমান করবে যদি সে উত্তর দিত তাহলে কি তার বিপক্ষে
যেত। ধন্যবাদ। এখন দেখেন 149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। যুক্তিসঙ্গত কারণ নাই এমন কোন প্রশ্ন করা 149 ধারা আইনজীবীকে নিষেধ করা হয়েছে। 149 ধারায় বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না, কোশ্চেন নট টু বি আস্কড উইদাউট রিজনেবল গ্রাউন্ডস। সুতরাং সুতরাং জেরায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে উক্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে। তো 149 ধারায় বলছে যে যুক্তিসঙ্গত কারণ থাকলে আদালত আইনজীবীর ওই ধরনের প্রশ্নের অনুমতি দিতে পারে, বা যুক্তিসঙ্গত কারণ যদি না থাকে তাহলে কিন্তু আইনজীবীকে কোনো প্রশ্নের অনুমতি দিবে না। এটা বলছে কততে? 149। এখন আমরা 150-এ আসি। দেখেন 150 ধারা, যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে তখনকার পদ্ধতি। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা ফোন রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন ভাই, তো যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে অ্যাডভোকেটকে পেশাগতভাবে যে গোল দিবেন, যে হাইকোর্ট ডিভিশন, এই শব্দ দুইটা গোল দেন, যে হাইকোর্ট ডিভিশন অথবা আন্ডারলাইন করবেন যে কর্তৃপক্ষের অধীন আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারে। এটা বলছে 150-এ বলছে যে আদালত যখন আইনজীবীরে বললো যে আইনজীবী আপনি আর সাক্ষীর এই বিষয়ে প্রশ্ন করেন না কারণ আপনার যুক্তিসঙ্গত কারণ নাই, এটা বলছে 150। 149 কত? 149। বাট নিষেধ করার পরেও সে সাক্ষীর ওই ধরনের প্রশ্ন কি বলেন করেছে, তখন ওই আইনজীবী যে কর্তৃপক্ষের অধীন, হাইকোর্ট ডিভিশনের অধীন অথবা বর্তমানে কার অধীন? বাংলাদেশ বার কাউন্সিল। তো বাংলাদেশ বার কাউন্সিল এখানে লেখা নাই কেন? কারণ আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালে, আর সাক্ষ্য আইন আইনটা হচ্ছে 1872 সালে, মানে 100 বছর আগে। তো এই কারণে আগে বার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার আগে আইনজীবীরা অধীনস্থ ছিল কার? হাইকোর্ট বিভাগের। আর এখন আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা আইনজীবীদের কে? বাংলাদেশ বার কাউন্সিল। সো আপনি যদি মনে করেন যে এই জায়গায় বাংলাদেশ বার কাউন্সিল শব্দটা নাই কেন, এই কারণে নাই। বাট বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু ওই যে যে কর্তৃপক্ষ, এর পিছনে লুকিয়ে আছে কি? বাংলাদেশ বার কাউন্সিল। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে যদি কোনো আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করে তাহলে আদালত এই বিষয়ে কাকে জানাবে? হাইকোর্ট বিভাগ অথবা যে কর্তৃপক্ষের অধীন। বুঝছেন? এবং না অথবা, হয় হাইকোর্ট বিভাগ অথবা মানে যথাযথ যে কর্তৃপক্ষের অধীন আইনজীবীরা কাজ করে আর কি সেখানে। তো আমরা একটু যদি বলি যে তাহলে 148, 49 আর 50 আসলে কি? 148-এ আদালত নির্ধারণ করে দিবে যে সাক্ষী কোন প্রশ্নের উত্তর দিবে আর কোন প্রশ্নের উত্তর দিবে না। বুঝতে পারছেন? এবং সাক্ষী 148-এ বলছে সাক্ষী যদি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে তাহলে আদালত ধরে নিতে পারে যে সে যদি উত্তর দিত তাহলে এই উত্তরটা তার বিপক্ষে যেত। 149-এ বলল যে আইনজীবীকে সতর্ক করে দিবে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া আপনি যে মামলার যে বিষয়বস্তু এর বাইরে কোনো প্রশ্ন করতে পারবেন না। এটা নিষেধ করবে কততে? বা যদি যুক্তিসঙ্গত কারণ থাকে প্রশ্ন করতে পারে, কারণ না থাকলে করতে পারবে না। 149 তারা নিষেধ করার পরেও সে যদি যুক্তিসঙ্গত কারণ না থাকার পরেও এই ধরনের প্রশ্ন করে তাহলে ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ জানাবে বা নালিশ করবে ওই আদালত কার কাছে? হাইকোর্ট বিভাগের কাছে অথবা যথাযথ কর্তৃপক্ষের কাছে। এটা কত? 150। ধন্যবাদ, মনে রাখতে হবে। এবং এটা গুরুত্বপূর্ণ, 150 ধারাটা গুরুত্বপূর্ণ যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করলে আদালত ওই আইনজীবীর বিরুদ্ধে কার কাছে নালিশ করবে বা কার কাছে অভিযোগ জানাবে। বুঝছেন? কার কাছে? হাইকোর্ট বিভাগ অথবা যথাযথ কর্তৃপক্ষ। জি। 151 ধারাটা দেখেন, গুরুত্বপূর্ণ। 151, অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন, ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন। অশালীন এর ইংরেজি হচ্ছে ইনডিসেন্ট, কুৎসাজনক মানে হচ্ছে কি? স্ক্যান্ডেলিয়াস। তো 151 ধারায় আদালত সাক্ষীকে গোল দিবেন 2 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে। করতে পারে শব্দটা গোল দেন, করতে পারে। এই করতে পারে যে কত গুরুত্বপূর্ণ, আগে থেকে না জেনে গেলে পরীক্ষার হলে গিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন। করতে পারে মানে কি? করতে বাধ্য না।
যদি কোনো মামলার বিচার্য বিষয়টাই অশালীন হয়, কুৎসাজনক হয়, তাহলে তো অশালীন কুৎসাজনক প্রশ্ন করতেই হবে, নাহলে তো কোনো উপায় নাই। তার মানে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন করতে পারে অথবা কি করতে পারে, নিষিদ্ধ করতে পারে। কিন্তু যদি কোনো মামলার যে বিচার্য বিষয় সেটাই যদি কি হয়, অশালীন হয়, তাহলে তো ওই প্রশ্ন তার অনুমতি দিতেই হবে আর কি। দেখেন, তার মানে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন কি নিষিদ্ধ করতে আদালত বাধ্য? বাধ্য না, কারণ এই জায়গায় মে শব্দটা ব্যবহার করা হয়েছে। অশালীন ইনডিসেন্ট, অশালীন ইনডিসেন্ট এবং উৎসাহজনক স্ক্যান্ডেলিয়াস প্রশ্ন কিন্তু 151 দ্বারাই শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে অশালীন এবং উৎসাহজনক প্রশ্ন করা যেতে পারে। এই যে দেখেন কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে। 1 নাম্বার, যে প্রশ্নটি সরাসরি আন্ডারলাইন করবেন বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত। এখন আপনি যে বিষয় নিয়ে বিচার হচ্ছে দেখা গেল সেটাই হচ্ছে অশালীন, তাহলে অশালীন আর না করে আর যাবেন কোথায়? জি। 2 নাম্বার দেখেন, প্রশ্নটি এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য প্রয়োজনীয়। তো এখানে যে জিনিসটা আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো পরীক্ষা এইভাবে আসবে যে ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন এটা করা নিষিদ্ধ করতে পারে কত ধারায়, বা অশালীন এবং উৎসাহজনক প্রশ্ন নিষিদ্ধ করতে আদালত কি বাধ্য? বাধ্য না, বিবেচনামূলক। কোনটা? আদালতের বিবেচনামূলক। বুঝতে পারছেন? 152 ধারাটা দেখি, ধারা 152, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করা। কোশ্চেন্স ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানয়, ইনসাল্ট অর অ্যানয়, এটা একটু বলতেন, ইনসাল্ট অর কি অ্যানয়। ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডেলিয়াস হলে 151, আর ইনসাল্ট অর অ্যানয় হলে কত? 152। 152 ধারা অনুসারে আদালত নিম্নলিখিত 3 শ্রেণী, শব্দটা বলতেন, 3 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে। করতে পারে কেটে লেখেন করবে, করতে পারে না, এটা কি করবে? করবে। কারণ এখানে মূল ধারা এখানে শাল শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, মে না, শাল শব্দটা ব্যবহার করা হয়েছে। তো মানে তাহলে অপমান বা বিরক্তি করার করার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করে এটা নিষিদ্ধ করতে বাধ্য, এটা নিষিদ্ধ করতে কি বাধ্য। কিন্তু অশালীন বা কুৎসাজনক কি নিষিদ্ধ করতে বাধ্য? ওটা কি করতে পারে, বিবেচনামূলক। এই যে আমাদের আশরাফুল হৃদয় আসছে, এখন ওনারে আমার অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন আমি করতে পারি, কারণ উনি বিচার্য বিষয় এটাই, কারণ উনি মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। বুঝতে পারছেন? কিন্তু যে রেগুলার আসে, বেনজির সাহেব রেগুলার আসে, ওনারা তো অশালীন আর কুৎসাজনক প্রশ্ন করার নিষিদ্ধ। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, তো দেখেন 3টি প্রশ্নের করা নিষিদ্ধ করবে কি কি, এটা একটু দেখি। অপমান করার অভিপ্রায়, কোশ্চেন ইন্টেন্ডেড টু ইনসাল্ট। বিরক্ত বা উত্তপ্ত করার অভিপ্রায়, কোশ্চেন ইন্টেন্ডেড টু অ্যানয়। অকারণে আক্রমণাত্মক প্রশ্ন, নিডলেসলি অফেন্সিভ কোশ্চেন। ঠিক আছে? তো যদি আপনাকে বলে যে 151 ধারায় কয় ধরনের প্রশ্ন নিষিদ্ধ করতে পারে? 2 ধরনের, অশালীন আর কি কুৎসাজনক। আর 152 ধারায় কয় ধরনের? 3 ধরনের, অপমান, বিরক্ত আর অকারণে আক্রমণাত্মক প্রশ্ন। তার মধ্যে 151 হলো বিবেচনামূলক, আর 152 করতে কি বলেন? বাধ্য। তো আমি আপনাদের বলেছিলাম 148 থেকে 152। আবার একটু বলি, দেখেন 148-এ বলছে সাক্ষী কোন প্রশ্নের উত্তর করবে কোন প্রশ্নের উত্তর করবে না এটা আদালত সাক্ষীরে বলে দিতে পারে, 148। 149-এ বললো যে আহ, প্রয়োজনীয় কারণ না থাকলে, প্রশ্ন যুক্তিসঙ্গত কারণ না থাকলে কোন কোন প্রশ্ন করতে পারবে কোন কোন প্রশ্ন করতে পারবে না এটা নির্ধারণ করে দিবে উকিল সাহেবকে আদালত। 149, যুক্তিসঙ্গত কারণ নাই তারপরে যদি প্রশ্ন করে ফেলে আইনজীবী সাক্ষীকে প্রশ্ন করে ফেলে, তখন আদালত ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ জানাবে হাইকোর্ট বিভাগ অথবা যথাযথ কর্তৃপক্ষের নিকট। এটা 150। এটা 150। অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন, ইনডিসেন্ট এন্ড স্ক্যান্ডালাস কোশ্চেন করা নিষিদ্ধ করতে পারে কত? 151। তবে যে মামলার বিচার্য বিষয়ই অশালীন, এই জায়গা তো আর ওই প্রশ্ন নিষিদ্ধ করার কোনো উপায় নাই। আর 152-তে বললো ইনসাল্ট অর অ্যানয়, বিরক্ত আর অথবা কি অপমান, মানে অপমান অথবা বিরক্ত, এটা নিষিদ্ধ করবে 3টা ক্ষেত্রে। কত ধারায়?
152 ধারায়। ধন্যবাদ। জেনে রাখা ভালো। দেখেন, 151 ধারায় গোল দেন 2 শ্রেণীর প্রশ্ন, 152 ধারায় গোল দিবেন 3 শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে। তো 151 ধারায় কয় শ্রেণীর ভাই, আর 152 ধারায় 3 শ্রেণীর। 151 152 ধারায় উভয় ধারায় প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে আদালত। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করেন 153 ধারা অনুযায়ী কোন সাক্ষী যদি মিথ্যাভাবে উত্তর প্রদান করে তাকে পরবর্তীতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ফর গিভিং ফলস এভিডেন্স দণ্ডবিধির গোল দিবেন 193 ধারায় দণ্ড দেওয়া যেতে পারে। তাহলে এই 193 ধারাটাও আমাদের বাদ পড়লো না। 193 ধারায় যে কথা বলা আছে সেটা হলো যে যখন কোনো সাক্ষী আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করে তখন তার বিরুদ্ধে দণ্ডবিধির 193 ধারায় ফর গিভিং ফলস এভিডেন্স মানে মিথ্যা সাক্ষ্য দানের জন্য মামলা দায়ের করা যেতে পারে। এই কথা বলছে সাক্ষ্য আইনের কত ধারায় বলেন? 153। জি। তো বিগত বছরের প্রশ্ন আমরা একটু চলে আসি। দেখেন, 2023 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে যে সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে। অনেক কঠিন প্রশ্ন না? সাক্ষীকে বিরক্তি উদ্রেককারী প্রশ্ন করা হতে কে নিষেধ করতে পারে? আদালত। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কত ধারা মতে, এই যে আন্ডারলাইন করেন, অশালীন এবং কুৎসাজনক, কুৎসা খণ্ডিত দেন, বানানটা ভুল আছে, কুৎসাজনক প্রশ্ন করা যায় না কত ধারা? 151। আর বিরক্তি অথবা অপমান হলে কত? 152। জি জি। তারপরের প্রশ্নটা দেখেন যে নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে, সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উপস্থাপিত প্রশ্ন, সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন। উপরের কি বলেন? সবগুলো। এগুলা দিতে সে বাধ্য। এবং আমরা ওই সাক্ষ্য আইনের 132 ধারায় আমি আপনাদের লিখে দিছিলাম যে সাক্ষীরে যদি অপরাধে জড়াই ফেলে এরকম কোনো প্রশ্ন করে, এরকম কোনো প্রশ্নের উত্তর দিতে তারা অব্যাহতি দেওয়া যাবে না। মানে সে উত্তর দিলে তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু তার বিরুদ্ধে কি মামলা করা যাবে? মিথ্যা সাক্ষ্য দানের মামলা দায়ের করা যাবে। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। 1 নম্বর প্রশ্নটা দেখেন, সাক্ষীকে কখন প্রশ্ন করতে হবে এবং সাক্ষী কখন প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবে তা ড্যাশ নির্ধারণ করবে কে? আদালত না? আদালত। 2 নম্বরটা দেখেন, প্রশ্নের উত্তর দিতে সাক্ষী অস্বীকার করলে আদালত কি অনুমান করবে? গুরুত্বপূর্ণ, কি অনুমান করবে? সাক্ষী উত্তর দিলে তার কোথায় যাবে? বিরুদ্ধে যাবে। তারপরে দেখেন 3 নাম্বারটা দেখেন, যে প্রশ্নের উত্তর সাক্ষীর চরিত্র ক্ষতিগ্রস্ত করে, তার বিশ্বাসযোগ্যতা প্রভাবিত করবে, সেই সকল প্রশ্নের উত্তর দিতে, আপনাদের বইতে নেই বোধহয়, আদালত নির্ধারণ করবে সাক্ষী উত্তর দিতে কি কিনা বাধ্য কিনা। জি। 4 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, দ্য কোর্ট মে মানে আদালত করতে পারে ইফ ইট সিজ ফিট যদি উপযুক্ত মনে করে ড্র ফ্রম দ্য উইটনেসেস রিফিউজাল টু অ্যান্সার দ্য ইনফারেন্স দ্যাট দ্য আনসার ইফ গিভেন উড বি আনফেভারেবল, মানে যদি সে উত্তর দিত তাহলে তার বিপক্ষে যেত। এই কথাটা কত ধারায় বলছে? 148 ধারায়। 8 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 151 ধারায় আদালত কয় শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে? কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 9 নম্বরটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 152 ধারায় আদালত কয় শ্রেণীর প্রশ্ন করা নিষিদ্ধ করতে পারে? 152 বললে কত? 3 শ্রেণীর। তো 13 নম্বরটা দেখেন, সাক্ষ্য আইনের ড্যাশ অনুযায়ী মিথ্যা উত্তর দেওয়ার জন্য সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে দণ্ডিত করা যেতে পারে কত ধারায়? 153 ধারায়। তো আমরা 148 থেকে 153 পর্যন্ত পড়ে ফেলেছি, বা আজকে যখন থেকে ক্লাস শুরু করলাম 143 থেকে কত পড়লাম? 145 থেকে, সরি 145 থেকে 153 পর্যন্ত পড়ছি। যতগুলো ধারা আমরা পড়ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা কোথাও না বুঝলে বলেন, আমি আবার বলি। আমি একটু বলে দিই, 145 ছিল পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা,
146-এ ছিল সাক্ষীরে কোন কোন প্রশ্ন জেরার সময় করা আইনসম্মত। কয় ধরনের? 3 ধরনের, তবে সর্বশেষ সংশোধনীতে এসেছে কত সালে? 2022-এ, যে ধর্ষণের মামলা বা ধর্ষণের চেষ্টা মামলায় সাক্ষীর চরিত্র সম্পর্কে কোনো আঘাত করা, ভিকটিমের চরিত্র সম্পর্কে, সাক্ষী নাকি ভিকটিম, ভিকটিমের চরিত্র সম্পর্কে কোনো আঘাত করা যাবে না, তবে আদালতের অনুমতি নিয়ে এমন ধরনের প্রশ্ন করা যাবে। এ তো 146। 147 আমরা পড়ি নাই, পড়ছি, প্রশ্নের মধ্যে পড়ছি, সেটাও পরে আসতেছি। 148 পড়ছি। 148-এ পড়ছি জেরার সময় সাক্ষীরে কি প্রশ্ন করা হবে, সাক্ষী কি উত্তর দিতে বাধ্য কিনা, এটা নির্ধারণ করবে কে? আদালত। এবং সে যদি কোনো প্রশ্নের উত্তর না দেয়, আদালত অনুমান করতে পারে যদি সে উত্তর দিত তাহলে তার বিপক্ষে যেত। এটা 148। 149-এ বলছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া আইনজীবী কোনো প্রশ্ন করতে পারবে না। যদি, এটা বলছে 149, যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে প্রশ্ন করে তাহলে ওই আইনজীবী যে কর্তৃপক্ষের অধীন সেখানে অভিযোগ করবে আদালত, অথবা হাইকোর্ট ডিভিশনে অভিযোগ করবে। এটা কত? 150। 150। ইনডিসেন্ট এবং স্ক্যান্ডেলিয়াস, অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ করতে পারে, তবে যে ক্ষেত্রে মামলার বিচার্য বিষয়ই হলো অশালীন, সেক্ষেত্রে তো নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। 151। 152-তে বললো ইনসল্ট আর অ্যানয়, অপমান এবং বিরক্তিকর উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করে এটা নিষিদ্ধ করবে। কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। ওই যে ইনসল্ট, অ্যানয়, আর একটা হলো আক্রমণাত্মক ভাবে যদি আননেসেসারি প্রশ্ন করে আর কি। 153 ধারায় যেটা সর্বশেষ পড়লাম সেটা হলো যে আদালতে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে তার বিরুদ্ধে দণ্ডবিধির 193 ধারায় মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। এই কথাই বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? তো অনলাইন অফলাইনে যারা আছেন কিনা, থাকলে প্রশ্ন করেন। আমাদের নামাজের বিরতি 10-12 মিনিটের বিরতি, এরপরে আবার আমরা ফিরবো। এই এক লিঙ্কে আমি কাটতেছি না, ক্লাস শুরু হলে আপনারা টের পাবেন, বা আপনারা লাইন থেকে চলে গেলেও ওই সেম লিঙ্কে জয়েন করবেন 10-12 মিনিট পরে। তো আমরা এখন বিরতির পর শুরু করতেছি। দেখেন ধারা 154, কোশ্চেন বাই পার্টি টু হিজ ওন উইটনেস, এটা আমাদের বলা নাই। 154 ধারায় সাক্ষ্য আইনে যেটা বলা আছে সেটা হলো বৈরী বা প্রতিকূল সাক্ষী বা হস্টাইল উইটনেস। এর আর এক নাম হচ্ছে অ্যাডভার্স উইটনেস। একটু লিখে নেন, হস্টাইল উইটনেস তো লেখাই আছে, আর নিচে একটু লিখে নেন অ্যাডভার্স উইটনেস, ADVERAC, ADVERAC, অ্যাডভার্স উইটনেস, ADVERAC, অ্যাডভার্স উইটনেস বা হস্টাইল উইটনেস, বা বাংলায় বলে বৈরী সাক্ষী বা প্রতিকূল সাক্ষী। আর এক পাশে লেখেন শত্রু সাক্ষী, আর একটার নাম কি? শত্রু সাক্ষী। শত্রু সাক্ষী, জি, বা শত্রু ভাবাপন্ন সাক্ষী, একই কথা। তো এখানে আরেকটা কথা একটু লিখেন, মানে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে হস্টাইল উইটনেস, এই কথাটি সাক্ষ্য আইনের 154 ধারায় কয়বার আসছে? একবারও না, একবারও নাই, ঠিক আছে। তো 154 ধারার মেইন যে টাইটেল সেটা একটু লেখেন, কোশ্চেন, কোশ্চেন বাই পার্টি, QUESTION, কোশ্চেন বাই পার্টি, PARTY, পার্টি টু হিজ ওন, OWN, ওন উইটনেস, উইটনেস বানান তো আছেই। কোশ্চেন বাই পার্টি টু হিজ ওন উইটনেস, লিখছেন? ধন্যবাদ, মাইন্ড করেন না। তো শত্রু সাক্ষী যেটা, এটা একটু বুঝেন। শত্রু সাক্ষী আসলে মানে আপনি সাক্ষী হাজির করছেন, হাজির করার পরে আপনি তার জবানবন্দি নিচ্ছেন। এখন জবানবন্দি নেওয়ার সময় সে তার পেট দিয়ে কথা বেরোয় না, মিথ্যা বলতেছে না, কিন্তু সে যা বলতেছে তা আপনার পক্ষে আসতেছে না, মানে প্রকৃত সত্য সে কি বলতেছে না। বুঝতে পারছেন? মানে আপনার সাক্ষী আপনার কথা শুনতেছে না। এখন তাহলে আপনি তারে যেহেতু জবানবন্দি নিতে পারতেছেন না, তাহলে আপনি এখন জেরা করতেছেন। আর জেরা করতে হইলে, জেরা তো সাধারণত করে প্রতিপক্ষের সাক্ষীরে, কারে? প্রতিপক্ষের। বাট নিজের সাক্ষীরে যে জেরা করার বিধান আছে, এটা আছে সাক্ষ্য আইনের 154 ধারায়। তখন ওই আদালতে সে আবেদন করবে, জি ইওর অনার, আমার সাক্ষী আমার কথা
শুনতেছে না, তারে আমি শত্রু ঘোষণা করতে চাই, হস্টাইল ঘোষণা করতে চাই, তারে আমি জেরা করতে চাই, আমার অনুমতি দেন। বুঝতে পারছেন? তার এক্সামিনেশন চিফ আর আমি নিব না, তারে কি করব? জেরা করব, তার ক্রস এক্সামিনেশন নিব। বাট এটার ক্ষেত্রে অবশ্যই আদালতের কি লাগবে? অনুমতি না দিলে এটা করা যাবে না। অনুমতি নেওয়া বাধ্যতামূলক, দেওয়া বিবেচনামূলক। অনুমতি আদালতের কাছ থেকে নিতে হবে, এটাই বাধ্যতামূলক, বাট আদালত দিবে কিনা এটা হচ্ছে কি, বুঝেন? এখন এটা কিন্তু মিথ্যা কথা বলা না, মানে যে আদালতে কাঠগড়ায় দাঁড়াইছে সে মিথ্যা কথা বলতেছে না, বাট প্রকৃত সত্য সে বলতেছে না। কিন্তু তার মানে এই না যে সে মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বললে তো মিথ্যা সাক্ষ্যের জন্য মামলা হবে, বুঝছেন? ওই সাক্ষীরে নিয়ে আসছেন যে চলো সাক্ষী দিতে চলো, তোমারে বিরিয়ানি খাওয়াবানি, কিন্তু সকালবেলা খাওয়াইছেন কলা আর রুটি, সে হয়েছে রাগ যে তোমার পক্ষে যে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে আসছো আর খাওয়াইছো এই জিনিস। তো সে আর বলতে চাচ্ছে না আর কি, মিথ্যা কথা বলে নাই, কিন্তু কি প্রকৃত সত্য সে বলে না। তো যাই হোক, এই হলো আপনার হস্টাইল উইটনেস। একটু পড়ি দেখেন বৈরী সাক্ষী অর্থ। যে সাক্ষ্য আইনের 154 ধারায় সুস্পষ্টভাবে বৈরী সাক্ষী বিষয়টি উল্লেখ করা হয়নি। বৈরী সাক্ষী হলো এমন একজন সাক্ষী, সে যে উপায় সাক্ষ্য দিচ্ছে তা থেকে বোঝা যায় যে, আন্ডারলাইন করবেন, সে আদালতের নিকট সত্য বলতে ইচ্ছা প্রকাশ করছে না। সে আদালতের কাছে কি বৈরী সাক্ষী বলতে আন্ডারলাইন করবেন, মিথ্যুক সাক্ষীকে বোঝায় না। বৈরী সাক্ষী মানে এই না যে সে কি কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। সাক্ষী যে সাক্ষ্য দিচ্ছে তা থেকে সাক্ষীর বৈরিতা বুঝতে হবে। বিষয়টি হলো, যখন যে পক্ষ কোনো সাক্ষীকে আহ্বান করে বা ডাকে, সেই পক্ষ উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করবে। কারণ নিজের সাক্ষীর তো জেরা করা যায় না, নিজের সাক্ষী করে কি জবানবন্দি বা পুনঃজবানবন্দি, নাকি? কিন্তু জেরা তো করা যায় না। জেরা করা যায় কাকে? অপর সাক্ষীকে, মানে অপর পক্ষ যে সাক্ষীকে এনেছে সে। তাহলে নিজের সাক্ষীরে যদি আমি জেরা করতে চাই, তাহলে তার আমার কি ঘোষণা করতে হবে? বৈরী। এবং জেরা করার জন্য অনুমতি নিতে হবে কার? আদালতের। ধন্যবাদ। দেখেন, কিন্তু অনেক ক্ষেত্রে সাক্ষী আহ্বানকারী পক্ষ যখন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে, তখন সাক্ষীর নিকট যে প্রশ্ন করা হয়, তখন সে উক্ত প্রশ্নের উত্তর দিতে আন্ডারলাইন করবে, অনিচ্ছা প্রকাশ করতে পারে বা বৈরী হতে পারে। সাক্ষী আহ্বানকারী পক্ষ এমন ধরনের সাক্ষীকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করতে পারে। যেমন মামলার অভিযোগকারী পক্ষ আরিফকে সাক্ষী হিসেবে তলব করলো। সাধারণত আরিফ অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য দিবে, কিন্তু আরিফ ইচ্ছাকৃতভাবে অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য দিতে অস্বীকার করলো। এই ক্ষেত্রে আরিফকে বৈরী সাক্ষী হিসেবে ঘোষণা করা যেতে পারে, বাট অনুমতি নিতে হবে কার? এবং আদালতকে অনুমতি দিতে বাধ্য বাধ্য না। উনি কি বিবেচনা হলো? তাহলে দেখেন, সাক্ষী আহ্বানকারী পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে জেরা করা যায়। সাক্ষী আহ্বানকারী পক্ষ আদালতের অনুমতি নিয়ে এই বৈরী সাক্ষীকে অর্থাৎ নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে, যে সকল প্রশ্ন বিরুদ্ধ পক্ষ জেরাই করতে পারে। এটা নিজের সাক্ষীকে জেরা করার মতো। অর্থাৎ 154 ধারায় আন্ডারলাইন করবেন, 154 ধারার অধীন আন্ডারলাইন করেন, নিজের সাক্ষী যখন বৈরী হয়ে যায়, তখন আদালতের অনুমতি নিয়ে নিজের সাক্ষীকে জেরা করা যায়। তো আপনাকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে বৈরী সাক্ষী আছে কত ধারায়? যদি বলতো নিজের সাক্ষীকে জেরা করা যায় কত ধারায়, আদালতের অবশ্যই কি নিতে হবে? জি। এই ক্ষেত্রে অনুমতি নেওয়া দেখেন বাধ্যতামূলক, কিন্তু অনুমতি দেওয়া আদালতের জন্য কি? তো দেওয়া নেওয়া কি চাইছে এটা দেখে নিন। অনুমতি নেওয়া কি বাধ্যতামূলক, আর দেওয়া কি? ধন্যবাদ। তো বিধিকা, আপনি দুই কথায় বৈরী সাক্ষী বুঝাই দেন। আপনার এই জায়গায় কোনো বৈরী সাক্ষী আছে কিনা? আমার কাজ করলে খাওয়ায়নি কম দিন। বলেন বলেন, বৈরী সাক্ষী কাকে বলে? পড়াশোনার কথা বলি। হ্যাঁ বলেন। বৈরী সাক্ষী আছে কি, যাকে আমি আমি সাক্ষী হিসেবে আনবো, তাকে আমার তাকে আমি জবাবদিহিতা করবো, মানে জবাব কেন জবাবদিহিতা করবেন বলেন, সেটা বলেন। তার কাছে আমি সে আমার পক্ষে, সে আমি কই পারবেন না বুঝতে স্যার। বৈরী সাক্ষী হলো আমি সাক্ষী আনছি, হ্যাঁ, কিন্তু আমি সাক্ষী আমি যা সিআই পড়াই দিছি, জি, হ্যাঁ, এই কথাগুলো তুমি কোর্টে কবা, হ্যাঁ, ঠিক আছে? ও কোর্টে দাঁড়াইয়ে চুপচাপ দাঁড়িয়েছে, কথা কয় না। হ্যাঁ, ভাব এমন আছে, মানে আমার সাক্ষী দ্বারা বুঝতে পারতেছি যে এমন ভাব করতেছে যে আমার সাক্ষী আসামির পক্ষে ভাব চলে যাচ্ছে, এরকম একটা ভাব আছে। তখন আমি তাড়াতাড়ি স্যার বললাম, স্যার আমার ভাব ভালো না।
এই সাক্ষীরে আমি তার বৈরী ঘোষণা করলাম। হ্যাঁ হ্যাঁ, এই সাক্ষী মনে মনে চিন্তা করতেছে বাড়ি চলে যাচ্ছে, আমার বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, বৈরী সাক্ষী মানে আমার বাইরে চলে যাচ্ছে আমার অবসর। তখন স্যার বললাম, স্যার আমার এই বৈরী ঘোষণা করলাম স্যার, এটা বিবেচনামূলক দিতেও পারে কিন্তু আমার চাইতে হবে। হ্যাঁ তখন আমি ওই সাক্ষীর জেরা করবেন। আকার ইঙ্গিতের চোখে করলাম, এই তুই মানে কি শিখলাম তারপরে স্যার ওকে জেরা করা শুরু করে আচ্ছা ধন্যবাদ। দেখেন আচ্ছা হ্যাঁ জি ওই মুহূর্তে আধা বছর অনুমতি দিতে হবে। স্যার এটা কি স্যার জবানবন্দি গ্রহণের সময় নাকি স্যার দেওয়ার সময়? আমি হচ্ছে কি- আপনি কি আপনার সাক্ষীরে জেরা করতে পারেন? হ্যাঁ। তাহলে জেরার সময় কেমনে করবেন? আপনি আপনার সাক্ষী আদালতে কাঠগড়ায় উঠছে, শপথ বাক্য পাঠ করছে, তারে প্রশ্ন করতেছেন, তার পেট দিয়ে কথা বেরোচ্ছে না, বা কথা বের হইলেও আপনি যা শুনতে চাইতেছেন তা বলতেছে না, সে মিথ্যা বলতেছে না, কিন্তু আপনার মন মতো সাক্ষ্য প্রদান সে করতেছে না, সে জানে বাট সে বলতেছে না, তখন তাকে বৈরী ঘোষণা করতে হবে আদালতের অনুমতি নিয়ে। আদালত অনুমতি দিলে তখন আপনি আর তার জবানবন্দি নিবেন না, তার কি করবেন? জেরা। এরা কোনটা লিখিত আকারে? অনুমতি আদালতের অনুমতি কিভাবে দরখাস্ত করে না মুখ একটা ফিল্মি কাজে উদাহরণ দেবো। সময় থাকবে। না পরে দিয়েন, আগে শুনেন যে এমনি নেওয়া যাবে। দেখেন ধন্যবাদ। এই শুনেন, 1 নাম্বার পরে শুনবানি, নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় বর্ণিত আছে? শুনেন, আপনারা নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। এখানে অনেকের ইঙ্গিতবাহী প্রশ্ন শুনা আপনাদের মনোযোগ চলে গেছে 141, 42, 43, বাট অপশনে দেখেন 141, 42, 43 কিন্তু কোনোটা নাই। আমি একটু গতকাল ইঙ্গিতবাহী প্রশ্ন করাইছিলাম, একটু মনে করাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আছে তো আপনার বইতে 1412 পেজ নিচেই দেখেন, যে প্রশ্নের মধ্যে উত্তর নিহিত থাকে তাকে কি বলে? ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। সাক্ষ্য আইনের 141 ধারা। ইঙ্গিতবাহী প্রশ্ন অধিকার বলে করা যায় জেরার সময়। কখন করা যায়? 143 ধারায় বলছে, 143 ধারায়। আর জবানবন্দি পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না, তবে 3টা বিষয় করা যায় আদালতের অনুমতি নিয়ে: ভূমিকামূলক বিষয়, অবিসংবাদিত বিষয়, বা যে বিষয়টি যথেষ্ট রূপে প্রমাণিত হয়েছে, এরকম 3টা বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। সো বলতেছে যে নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম। মানে নিজ সাক্ষীরে ইঙ্গিতবাহী সচরাচর করা যায় না, বাট নিজ সাক্ষীরে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তার মানে নিজ সাক্ষীরে আমার কি করতে হবে? জেরা করতে হবে। তাহলে নিজ সাক্ষীরে জেরা করে কত ধারায়? এই যে দেখেন যতগুলো অপশন আছে, কত ধারায়? 154। এছাড়া বাকি কোন ধারায় কি আছে আপনি জানেন, আমি বলে দিই। দেখেন 152 ধারায় আছে অপমান বা বিরক্তকর প্রশ্ন নিষিদ্ধ করবে। 146 ধারায় আছে জেরায় তিন ধরনের প্রশ্ন করা আইনসম্মত। 151 ধারায় আছে অশালীন এবং কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ করতে পারে। আর 154 ধারায় আছে কি? নিজ সাক্ষীরে জেরা করা যায়। আর জেরাই তো ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়, তাহলে নিজ সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই নীতির ব্যতিক্রম কত ধারায়? 154। এই প্রশ্নকর্তা তো ভালো যে আপনার এই 141, 42, 43 কিছু দেই নাই, আমি দিলে তো অপশনে এই যে 141, 42, 43 থাকতো। দেখেন আচ্ছা দেখেন তো 3 নাম্বারটা দেখেন, সাক্ষ্য আইনের কোন ধারা মতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? কত ধারায়? 154 ধারা। সাক্ষ্য আইনের কোন ধারা মতে, কোন ধারা বলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে? কত ধারায়? ধন্যবাদ। 5 নাম্বার প্রশ্নটা দেখেন। 5 নাম্বার, নিজের সাক্ষীকে জেরা করতে আদালতের কি প্রয়োজন? অনুমতি নেওয়া কি বিবেচনামূলক না বাধ্যতামূলক? বাধ্যতামূলক। ধন্যবাদ। আমরা 155 ধারায় চলে আসি। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, আন্ডারলাইন করবেন, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, বিবিআই। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসবে যে ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস কত ধারায় আছে? কত ধারা? 155 ধারায়। মানে একজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে গেছে, এখন আপনি তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কিভাবে অভিযোগ করবেন যে যে সাক্ষী দিয়ে আসলো সে কি আসলেই কি বিশ্বাসের যোগ্য কিনা? তো সাক্ষীর
সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায় সাক্ষ্য আইনের 155 ধারা আলোচনা করা হয়েছে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন অর্থ হলো আদালতের নিকট সাক্ষীর প্রকৃত চরিত্র উন্মোচন করা, বা যেন আদালত সাক্ষীকে বিশ্বাস না করে। তো যে পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে, আন্ডারলাইন করেন, যে পক্ষ মানে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কে প্রশ্ন করতে পারে? সাক্ষ্য আইনের 155 ধারা অনুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা গোল দিবেন বিরুদ্ধ পক্ষ, অ্যাডভার্স পার্টি, মানে যে পক্ষ সাক্ষী হাজির করছে সে ছাড়া অন্য পক্ষ, বা আন্ডারলাইন করবেন আদালতের সম্মতি নিয়ে গোল দিবেন সাক্ষী আহ্বানকারী, পার্টি হু কলস উইটনেস, পক্ষ নিজের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করতে পারে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইমপ্রেসিং ক্রেডিট অফ উইটনেস কত ধারায়? 154 ধারায়। এরপরে প্রশ্ন আসবে যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কে প্রশ্ন করতে পারে? বিরুদ্ধ পক্ষও পারে, আবার যে পক্ষ সাক্ষী হাজির করছে সেও পারে। পারে কিনা বলেন? ওই যে বিরুদ্ধ পক্ষ তো পারে আগেই জানি, কিন্তু যে পক্ষ সাক্ষী হাজির করছে সেও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, ওই যে 154 ধারায়। জি, সাক্ষী অবহারকারী পক্ষ যদি নিজের সাক্ষীর এগেইনস্টে মানে যদি তাকে অভিযুক্ত করা মানে চায়, সেই কিন্তু এটা কি মানে ট্রান্সফার, এটা কিন্তু একটু চূড়ান্ত চলে যাবে নাকি এটার মধ্যে রেখে দেবে? আচ্ছা বলতেছি শুনেন। আগে আগে এখানে আমরা আসি যে সাক্ষীর বিশ্বাস সর্বদা এটা 155তেই থাকবে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে মানে প্রশ্ন তুলতে পারে কে কে পারে? অপর পক্ষও পারে, আবার কে পারে? যে পক্ষ সাক্ষী হাজির করছে সেও পারে। আচ্ছা ধন্যবাদ। এখন দেখেন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিভিন্ন উপায়, ধারা 155, সাক্ষ্য আইনের 155 ধারায় নিম্নলিখিত বল দিবেন 3টি উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যেতে পারে। আগে ছিল 4টা। আগে ছিল কয়টা? 4টা, কিন্তু 2022 সালের সংশোধনীতে 4 নাম্বারটা বাদ দেওয়া হয়। ওই যে ভিকটিম হলো দুশ্চরিত্রা, এটা বাদ দেওয়া হয়। তো প্রথম যে উপায় সেটা দেখেন বিশ্বাসের অযোগ্য। বিশ্বাসের অযোগ্য মানে সাক্ষীরে প্রমাণ করা যেতে পারে যে সে হলো বিশ্বাসের অযোগ্য। এখন কিভাবে বিশ্বাসের অযোগ্য, এটা কিভাবে প্রমাণ করবে এটা একটু দেখেন। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য তার স্বতন্ত্র সাক্ষী হাজির করে দেখানো যেতে পারে। সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য সেই বিষয়ে যে সকল ব্যক্তি তাদের ব্যক্তিগত জ্ঞান হতে বিশ্বাস করে সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য উপস্থাপন করে দেখানো যেতে পারে যে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। অর্থাৎ উক্ত বিশ্বাসের অযোগ্য সাক্ষীর সুনাম সম্পর্কে সুপরিচিত ব্যক্তিদের বা যাদের ব্যক্তিগত জানাশোনা আছে তাদের সাক্ষ্য আদালতে দাখিল করে প্রমাণ করা যেতে পারে উক্ত সাক্ষী বিশ্বাসের অযোগ্য। ধরেন একজন ব্যক্তি আদালতে এসে সাক্ষ্য দিয়ে গেছে, এখন আমি তার বিরুদ্ধে আর কয়জনকে হাজির করতে পারি, যে হাজির করে বলবো যে ইওর অনার ওই যে অমুক যে সাক্ষ্য দিয়ে গেছে দেখেন অমুকের পরিচিত এরা, অমুকের কাজই হচ্ছে টাকা পয়সা খেয়ে বিভিন্ন মামলায় সাক্ষ্য প্রদান করা। অ্যাকচুয়ালি সে কোনো ঘটনা জানে না, সে হলো টাকা খেয়ে আদালতে এসে যে কোনো একজনের পক্ষে কি দিয়ে দেয়, সাক্ষ্য প্রদান করে দেয়। তো তার বিরুদ্ধে পাল্টা সাক্ষী হাজির করে প্রমাণ করা যেতে পারে যে সে হচ্ছে কি বিশ্বাসের অযোগ্য। সুতরাং এই ক্ষেত্রে আদালতকে নিশ্চিত হতে হবে এমন ব্যক্তিগণ উক্ত সাক্ষীর, আন্ডারলাইন করবেন, সুনাম সম্পর্কে ব্যক্তিগতভাবে পরিচিত। এখন যারা এসে বলতেছে সে বিশ্বাসের অযোগ্য, তার আগে তো আদালতে নিশ্চিত হইতে হবে যে আসলেই কি তারা যে সাক্ষী সাক্ষ্য প্রদান করে দিল তাদের কি ব্যক্তিগতভাবে চিনে কিনা বা তারা পরিচিত কিনা, নাকি? জি। তারপরে দেখেন 2 নাম্বার, দুর্নীতিমূলক প্রলোভন। সাক্ষী বিশ্বাসের অযোগ্য বলে গণ্য হবে যে ক্ষেত্রে স্বতন্ত্র সাক্ষী হাজির করে প্রমাণ করা যায়, সাক্ষী, আন্ডারলাইন করবেন, স্বতন্ত্র সাক্ষী হাজির করে প্রমাণ করা যায় যে সাক্ষী সাক্ষ্য দিতে, আন্ডারলাইন করবেন, ঘুষ নিয়েছে বা ঘুষের প্রস্তাব গ্রহণ করেছে বা সাক্ষ্য দিতে অন্য কোনো দুর্নীতিমূলক প্রলোভন গ্রহণ করেছে। অর্থাৎ প্রমাণ করা যেতে পারে যে যে সাক্ষী এই আদালতে এসে সাক্ষ্য প্রদান করলো, ইওর অনার, সাক্ষ্য প্রদান করার আগেই সে পক্ষগণের কাছ থেকে মুঠ ভরে টাকা নিছে, অমুক অমুক দেখছে, বা এই যে আমার কাছে ডিজিটাল রেকর্ড আছে, এটা দিয়ে প্রমাণ করা যেতে পারে সে ঘুষ নিয়ে বা ঘুষের প্রস্তাব গ্রহণ করে সে কি দিয়েছে, সাক্ষ্য দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার হচ্ছে তার বিশ্বাসের অযোগ্য এটা, 2 নাম্বার হচ্ছে সে দুর্নীতিমূলক প্রলোভন যেরকম ঘুষ নিছে বা ঘুষের প্রস্তাব গ্রহণ করছে। 3 নাম্বারটা দেখেন, পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। পূর্ববর্তী কি বলেন? এটা এটা বলা যেতে পারে ওই 145 ধারার কাহিনী। পূর্ববর্তী অসামঞ্জস্যমূলক বক্তব্য প্রমাণ কি? যে ওনার এই যে দেখেন মানে সে 161-এ যা বলছে আর জেরার সময় এসে বলতেছে কি উল্টা, তার মানে সে বিশ্বাসের অযোগ্য। 155-র কত? 3।
মানে 145-এর সাথে তাহলে সম্পর্ক আছে কার? 155-র 3। আমি বলতে পারি যে ইওর অনার, সে 161-এ যে কথা বলেছে জেরার সময় তা বৈপরীত্য প্রমাণ করে। যেহেতু 161-এর সাথে জেরায় যে কথা বলছে এই কথার কি নেই, মিল নেই, তাই এই সাক্ষী বিশ্বাসের অযোগ্য। বিশ্বাসের অযোগ্য এটা আবার দাবি করতেছি কত দ্বারায়? 155-র 3। 155-র 3। সাক্ষীর এমনকি পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, এটা আমি ওই 155 145 স্যার আমি 154-তেও বলতে পারি। কিভাবে? একজন সাক্ষী ধরেন 161-এ যে কথা বলছে, সে যখন আদালতে আসলো, আদালতে আসার পরে এখন সে আমার জবানবন্দিতে 161-এ যা বলছে তা বলতেছে না। তা কি বলেন? মানে সে আমার সাক্ষী কিন্তু আমার পক্ষে কথা বলতেছে না, তখন তারে আমি কিসের অনুমতি চাইবো? জেরা করার, বৈরিশাক ঘোষণা করে জেরা করার অনুমতি চাইবো। তখনও বলতে পারে যে ওনার এই যে দেখেন, সে আগে যা বলছে আর এখন সে যা বলতেছে দুইটা পরস্পর বিরোধী, তার মানে সে বিশ্বাসের অযোগ্য বা আরেকজনের কাছ থেকে ঘুষ নিছে, অথবা তার পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য, এটা আর কি। দেখেন, তো উদাহরণে আসি। দেখেন, তো আপাতত আপনি এটা মনে রাখেন যে 155-তে এখন গ্রাউন্ড আছে কয়টা? 3টা। বিশ্বাসের অযোগ্য, আর একটা হচ্ছে আপনার ঘুষ বা দুর্নীতি, আর 3 নাম্বার হলো পূর্ববর্তী অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য। বুঝতে পারছেন? উদাহরণ দেখেন। 4 নাম্বারটা যাদের পুরাতন বইতে আছে কেটে দেন, ওটা আর এখন বলবৎ নেই। উদাহরণ দেখেন, খকে খুন করার জন্য, খায়রুনকে খুন করার জন্য করিম অভিযুক্ত। গণেশ বলে যে খায়রুন মৃত্যুকালে ঘোষণা করেছে যে করিমের দেওয়া আঘাতের দরুন খায়রুন মারা গেছে। গণেশ হলো একজন সাক্ষী, সে বলতেছে যে মারা গেছে খায়রুন, সে মৃত্যুর আগে আমার কাছে বলে গেছে যে তারে আঘাত করছে কে? করিম। কিন্তু পূর্ববর্তী কোনো এক সময় গণেশ বলেছিল যে যে করিম উক্ত আঘাত করেনি। বুঝতে পারছেন? আদালতে এসে বলতেছে যে অমুক মারা যাওয়ার আগে বলে গেছে করিম আঘাত করছে, কিন্তু এর আগে একবার গণেশ বলছিল যে কোনো এক জায়গায় যে সে আসলে আঘাত করে নাই। তো তার বক্তব্য কি বলেন তো? পরস্পর বিরোধী না? সুতরাং গণেশের পূর্ববর্তী বিবৃতি বর্তমান বিবৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ, সেহেতু গণেশের পূর্ববর্তী অসামঞ্জস্য বিবৃতি প্রমাণ করে দেখানো যেতে পারে যে গণেশ সাক্ষী হিসেবে বিশ্বাসের অযোগ্য। বুঝতে পারছেন? আর ওই যে আগে ছিল যে দুশ্চরিত্রা মানে নারী প্রমাণ করা যায় ধর্ষণের মামলায়, ওটা এখন আর কি করা যাবে না, প্রমাণ করা যাবে না, কারণ 155(4) এখন কি বলেন? বাতিল। তো সেলফ প্র্যাকটিস দেখেন, সেলফ প্র্যাকটিস সাক্ষ্য আইনের ড্যাশ ধারায় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা হয়েছে কত ধারায়? 155। তারপরে দেখেন 2 নাম্বার, সাক্ষ্য আইনের 155 ধারা অনুযায়ী কয়টি উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা যায়? কয়টি? আগে ছিল কয়টি? 4টি, এখন কয়টি? 3টি। ধন্যবাদ। 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই। দেখেন 3 নাম্বার প্রশ্নটা ভিভিআই, 3টে স্টার দেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এ, আচ্ছা দেখেন 3 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 155 ধারা অনুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করতে পারে কে? সাক্ষী আহ্বানকারী পক্ষও পারে, আবার কি বিরোধী পক্ষ পারে। আপনার কাছে হয়তোবা মনে হতে পারে যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে যে পক্ষ সাক্ষী হাজির করছে সে কেন আবার প্রশ্ন করবে? করতে পারে না, ওই যে যখন তার বৈরী ঘোষণা করে। জি, আমরা চলে আসি ধারা 157। ধারা 157 সমর্থনমূলক সাক্ষ্য বা করবোরেটিভ এভিডেন্স, আন্ডারলাইন করেন। সমর্থনমূলক সাক্ষ্য শুনেন, যখন আমরা 145 ধারা আলোচনা করেছিলাম তখন 157 ধারার কথা কিন্তু একটু বলেছিলাম। 145 ধারায় পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করে কোন সময়? জেরা করার সময়। তার কি প্রমাণের জন্য? বৈপরীত্য প্রমাণের করার জন্য। আর পূর্ববর্তী লিখিত বিবৃতি বা মৌখিক বিবৃতি এটা যে পক্ষে প্রদান করেছে সেই পক্ষ, বিরোধী পক্ষ না, এটা তার পক্ষে ব্যবহার করবে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সাক্ষ্য আইনের 157 ধারায়। এটা 157 ধারায় পূর্ববর্তী যে বিবৃতিটা ব্যবহার করবে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে, এটা লিখিত হইতে পারে, এটা মৌখিকও হতে পারে। বাট 145 ধারায় যে বিবৃতি সেটা কি? পূর্ববর্তী কি বলেন? লিখিত। মানে 145 সমান সমান পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, আর 157 সমান সমান পূর্ববর্তী
মৌখিক বা লিখিত বিবৃতি ব্যবহার করবে। বুঝতে পারছেন? বলতে যদি চান যে কখন ব্যবহার করবে, পুনঃজবানবন্দির সময় ব্যবহার করতে পারে। আর এই 157 মানেই যে পক্ষের বিবৃতি সেই পক্ষ ব্যবহার করবে। এটা জেরার সময় না, এটা কখন পুনঃজবানবন্দি লিখতে পারেন, কখন পুনঃজবানবন্দি। আচ্ছা একটু পড়ি। সাক্ষ্য আইনের 157 ধারায় একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী বক্তব্য করবোরেশন বা সমর্থন করানোর জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। এই ধারার অধীন এমন বক্তব্য শুধুমাত্র গ্রহণযোগ্য হবে যদি, আন্ডারলাইন করবেন, যখন ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন বক্তব্যটি প্রদান করা হয়। মানে যখন যে কোনো একটা ঘটনা ঘটছিল তখন এই বক্তব্যটা প্রদান করা হয়। আর বক্তব্যটি, আন্ডারলাইন করবেন, আইনত এখতিয়ার সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট প্রদত্ত বলে। আপনি যখন ঘটনাটা ঘটেছিল তখনই এই বক্তব্যটা দিয়েছিলেন, কার কাছে দিয়েছিলেন? আইনত ক্ষমতা সম্পন্ন কোনো কর্তৃপক্ষের নিকট দিলেন। ম্যাজিস্ট্রেটের নিকট, আন্ডারলাইন করবেন, প্রদত্ত দোষ স্বীকারমূলক বক্তব্য, কনফেশনাল স্টেটমেন্ট, তদন্তের সময় পুলিশ কর্তৃক লিপিবদ্ধকৃত সাক্ষীর জবানবন্দি ইত্যাদি পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য ব্যবহার করা যেতে পারে। তো এখন আপনার কাছে যদি মনে হয় যে এক জিনিস তো আমরা 145-এও পড়লাম না, 145-এ পূর্ববর্তী লিখিত বিবৃতি ব্যবহার করতেছে অপরপক্ষ, কোন সময়? জেরার সময়, বৈপরীত্য প্রমাণ করার জন্য। আর এই জায়গায় সেম পূর্ববর্তী লিখিত বিবৃতি প্লাস কি মৌখিক বিবৃতি ব্যবহার করতেছে কোন পক্ষ? যে পক্ষে বিবৃতি দিছে সেই পক্ষ। সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে পুনঃজবানবন্দির সময় কত ধারায়? 157 ধারায়। জেনে রাখা ভালো। দেখেন, 145 এবং 157 ধারার মধ্যে পার্থক্য হলো 145 ধারা শুধুমাত্র লিখিত বক্তব্য সম্পর্কে জেরায় প্রশ্ন করা যায়। কখন? জেরায়। কিন্তু 157 ধারা লিখিত ও মৌখিক উভয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে যে কথাটা বলা হয় নাই সেটা হলো 157 ধারায় বাদী পক্ষ ব্যবহার করতেছে তার পক্ষে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে কখন? পুনঃজবানবন্দির সময়। কোন কোন ধরনের বিবৃতি? মৌখিক বা লিখিত। এখন আমি আপনাদের একটা উদাহরণ দিই। দেখেন, একজন ব্যক্তি সে মৃত্যুকালীন ঘোষণা দিয়ে মারা যায় নাই, বেঁচে আছে, বললো যে অমুক আমারে এমন মারছে যে কোনো সময় মারা যেতে পারি, এই কথা বললো, কিন্তু সে আর মারা যায়নি। এখন আমরা জানি যে সাক্ষ্য আইনের 32-এর 1-এ বলছে যে মৃত্যুকালীন ঘোষণা যদি সে মারা না যায় তাহলে মৃত্যুকালীন ঘোষণা কিন্তু 32-এর 1-এ প্রাসঙ্গিক হবে না। তো মারা না গেলে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য হয় এলো সমর্থনমূলক সাক্ষ্য। সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায়। 157। তো যার কাছে ওই যে প্রদান করলো মরার কারণ, সে তখন ওই মামলায় সাক্ষী হিসেবে বলবে যে সে আমার কাছে এই কথা বলছিল, যদিও সে মারা যায় নাই। মারা গেলে তো মৃত্যুকালীন ঘোষণাই হয়ে যেত। আর মারা যেহেতু যায় না, এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায়। তার মানে 145 সমান সমান জেরা, আর 157 সমান সমান কি? পুনঃজবানবন্দি। এটা হলো লিখিত বা মৌখিক, লিখিত বা মৌখিক। আর 145 শুধুমাত্র কি? লিখিত। ধন্যবাদ। আচ্ছা, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এখনো বেশ কিছু সময় লাগবে। ধারা 159, স্মৃতি পুনর্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে আমাদের সাক্ষ্য আইনের 159 ধারায় আলোচনা করা হয়েছে। তো 159 ধারায় বলছে, আচ্ছা একটু আগে আমাদের নতুন একজন সদস্য, নতুন একজন স্টুডেন্ট, উনি আমাদের একটা প্রশ্ন করেছিলেন, হাবিব সাহেব সম্ভবত। উনি প্রশ্ন করছিলেন যে স্যার, যে পূর্ববর্তী লিখিত বিবৃতি যে 145 ধারায় যে জেরা করে, তো এখানে কি পুলিশ কর্তৃক যে চার্জশিট দেয়, এটা কি 145 ধারায় পুলিশে কি জেরা করা যাবে কিনা? তো আমি ওনাকে উত্তর করেছিলাম যে 145 ধারায় যে পূর্ববর্তী লিখিত বিবৃতি, এটা শুধুমাত্র কে কে, যদি ওই যে সাক্ষী আসামি এরা যে বিবৃতি দেয় 161, 164, তারপরে এজাহারিরা, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তো ওই বিষয়টা কি করতেছে? তদন্ত করতেছে। এখন আপনার প্রশ্নের উত্তর এখন দিব। দেখেন, ধরেন একজন একটা হত্যা মামলায় বা যে কোনো একটা ফৌজদারি মামলায় যখন তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার কোনো বিষয়ের তদন্ত করে, তদন্ত করার পরে উনি যদি ওই ঘটনার মানে সংশ্লিষ্টতা পায় তাহলে দেয় চার্জশিট, আর সংশ্লিষ্টতা না পেলে দেয় কি? ফাইনাল রিপোর্ট। ধরেন উনি চার্জশিট দিছে, পুলিশ রিপোর্ট। চার্জশিট এক ধরনের পুলিশ রিপোর্ট, আবার ফাইনাল রিপোর্টও কি? পুলিশ রিপোর্ট। চার্জশিট দিছে মানে ওই ঘটনা আসামিরা আসলেই ঘটাইছে। তো ঘটানোর পরে
চার্জশিট দিয়েছে, ঠিক আছে, মামলা চার্জ গঠন হলো, বিচার শুরু হলো, PW1 PW2 PW3 যত যত দিল সব দেওয়ার সাক্ষ্য দিল। একটা সময় তো আইও কেও সাক্ষ্য প্রদান করতে আসতে হয় নাকি, জানেন তো? যে মামলাটা তদন্ত করতে তাকেও কি করতে আসতে হয়, সাক্ষ্য প্রদান করতে আসতে হয়। ধরেন মামলাটা সে তদন্ত করছে 2024 সালে, কিন্তু ওই মামলাটা ট্রায়াল স্টেজে গিয়ে আয়োকে যখন সাক্ষী দেওয়ার জন্য সমন দেওয়া হলো, তখন 2030 সাল হয়ে গেছে। কত সাল? 2030। বাট সে পুলিশ রিপোর্ট দিছে কততে? 24-এ। 24-এ। তো এখন স্বভাবতই 6 বছর পরে এসে যখন সে সাক্ষ্য প্রদান করতে যাবে, তখন তো ওই চার্জশিটে কি দিছিল কি লিখছিল এটা তো তার মনে না থাকারই কথা, বা তার কেস ডায়েরিতে কি আছে না না আছে তার তো আর মনে নাই, কারণ ইতিমধ্যে তো আরো অনেক মামলায় সে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে নাকি। তো তখন ওই তদন্তকারী কর্মকর্তা সে যখন সাক্ষ্য প্রদান করতে দাঁড়াইলো কাঠগড়ায়, তখন সে তার কেস ডায়েরি বা এই তদন্ত প্রতিবেদন দেখে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে, রিফ্রেশিং মেমোরি। মানে সে চার্জশিটে কি লিখছিল বা তার কেস ডায়েরিতে কি আছে এই সম্পর্কে কি করবে, স্মৃতি পুনর্জীবিত করবে, মানে ওইটা দেখে মনে উঠাইলো। সাক্ষ্য আইনের কত ধারায় এই সুযোগটা দিছে? সাক্ষ্য আইনের কত ধারায়? 159 ধারায়। 159 ধারায় যখন তিনি ওটা দেখে স্মৃতি পুনর্জীবিত করলো, তখন উনি কি কি দেখছে এটা দেখার অধিকার আবার আসামি পক্ষের আইনজীবীর আছে, বুঝতে পারছেন? এবং আসামি পক্ষের আইনজীবী তখন ওনাকে ওই চার্জশিট বা ওই পুলিশ ডায়েরি সম্পর্কে জিজ্ঞাসা করবে, জেরা করবে। জেরা করে যদি দেখা গেল যে পুলিশ ডায়েরি বা চার্জশিটে এক কথা আছে, কিন্তু উনি আবার বলতেছে কি আর এক কথা, তখন ওনার এই জেরায় এই যে যে উনি এই দেখে জেরা যে করবে রিফ্রেশিং মেমোরি সম্পর্কে জেরা করে 145-এ না, এটা হলো 161। কত বলেন? মানে 145-এর মতো করেই জেরাটা হয়, কিন্তু 159-এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কত? 161। তখন আসামি পক্ষের আইনজীবী বলবে যে আয়ো সাহেব, আপনি তো স্মৃতি পুনর্জীবিত করছেন, বাট আপনি সাক্ষ্যে যা বলছেন আর চার্জশিট অথবা পুলিশ ডায়েরিতে তো এই কথা কি নাই, মিল নাই। মিল নাই, তার মানে আপনি বিশ্বাসের অযোগ্য। বুঝতে পারছেন? তাহলে ওই 145 আর 161 একই রকম, দুইটাই জেরা, বাট 145 হলো পূর্ববর্তী লিখিত বিবৃতি যারা স্মৃতি পুনর্জীবিত করে নাই, ঠিক আছে। আর যদি কেউ স্মৃতি পুনর্জীবিত করে তাহলে করবে 159-এ, আর তার ক্ষেত্রে জেরা কততে? 161। একটু জটিল লাগতে পারে, বাট একটু হ্যাঁ 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 একটু শুনেন। সহজ কথা মনে রাখবেন যে যখন সাক্ষী স্মৃতি পুনর্জীবিত করে কততে? 159। তাহলে কি দেখে স্মৃতি পুনর্জীবিত করলো সেই জিনিস সম্পর্কে তারা জেরা করবে 161-তে। কততে? 161। আর এছাড়া অন্যান্য যে সকল ক্ষেত্রে পূর্ববর্তী যে লিখিত বিবৃতি সেই স্মৃতি পুনর্জীবিত করে নাই বা পূর্বে একটা লিখিত বিবৃতি দিছিল সেই সম্পর্কে তার বৈপরীত্য প্রমাণের জন্য জেরা করে 145-এ। 145-এ কিন্তু কেউ যদি স্মৃতি পুনর্জীবিত করে 159-এ, তাহলে তাকে জেরা করা হবে কততে? 161-তে। ধন্যবাদ। একটু পড়ি দেখেন, এখন বুঝবেন। যখন কোনো সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছে, সে কতটুকু পর্যন্ত এবং কি উপায়ে তার পূর্বে প্রদত্ত কোনো লিখিত বক্তব্য উল্লেখ করতে পারে তার স্মৃতি পুনর্জীবিত করতে, তার সাক্ষ্য আইনের 159 থেকে 161 দ্বারা আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা দেখি 159, আন্ডারলাইন করেন, স্মৃতি পুনর্জীবিত করা। সাধারণ নিয়ম হলো একজন সাক্ষী সে নিজে যা মনে করতে পারে এই বিষয়ে সাক্ষ্যে উল্লেখ করবে, কিন্তু কোন সাক্ষী যখন, আন্ডারলাইন করেন, সাক্ষ্য দিচ্ছে তখন তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে তার দ্বারা বা তার নির্দেশে তৈরিকৃত পূর্বের, গোল দিবেন, লিখিত বিবৃতি ব্যবহার করে। কোন সাক্ষী, ভাই, কোন সাক্ষী তখনই স্মৃতি পুনর্জীবিত করতে পারে যখন সে মামলা, যখন বিচার শুরু হয়েছে তার আগে একটা লিখিত বিবৃতি দিছিল, লিখিত বিবৃতি দিছিল। মানে পূর্বে যদি কোনো লিখিত বিবৃতি না দেয় তাহলে কিন্তু সে স্মৃতি পুনর্জীবিত করতে পারবে না। ওই লিখিত জিনিসটা দেখেই তো সে তার মনে করবে, কিন্তু সে যদি পূর্বে কোনো লিখিত বিবৃতি না দেয়, ধরেন একজন সাক্ষী 161 দেয় নাই, 164ও করে নাই, সে সরাসরি সাক্ষ্য দিতে আসছে, বলেন তো তার স্মৃতি পুনর্জীবিত করার সুযোগ আছে কিনা? সে কি দেখে স্মৃতি পুনর্জীবিত করবে? কিছু আছে? নাই। বুঝছেন? তাহলে স্মৃতি পুনর্জীবিত করতে হলে আগে কি দেওয়া লাগবে? আগে লিখিত বিবৃতি দেওয়া লাগবে। দেখেন উদাহরণ, কোন অভিযোগকারী এজাহার দায়ের করার সময়, আন্ডারলাইন করবেন, চুরিকৃত সম্পদের যে তালিকা দিয়েছিল তা উক্ত অভিযোগকারী আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উক্ত তালিকা সম্পর্কে
স্মৃতি পুনর্জীবিত করার জন্য ব্যবহার করতে পারে। ধরেন একজনের ঘর থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে, তো সে যখন এজাহার করছে, প্রশ্ন নিয়ে যান, সে যখন এজাহার করছে, তো এজাহারে তো জব্দ তালিকা উল্লেখ করছে এই জিনিস, কিন্তু যখন সে সাক্ষ্য দিতে আসছে তখন তো আর মানে ওই কি কি চুরি টুরি হয়েছে এগুলো আর তার মনে নাই। তখন ওই যে যে তালিকা দিছিল, জব্দ তালিকা দেখে সে তার কি করতে পারে, স্মৃতি পুনর্জীবিত করতে পারে। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো 159 ধারায় সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 159 ধারায় অধীন একজন আন্ডারলাইন করবেন বিশেষজ্ঞ, আন্ডারলাইন করেন বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক প্রফেশনাল ট্রিটিস দেখিয়ে স্মৃতি পুনর্জীবিত করতে পারে। এটা একটু ব্যাখ্যা দিই। মানে বিশেষজ্ঞ ধরেন যে পোস্টমর্টেম করে, সিভিল সার্জন পোস্টমর্টেম করে, ডাক্তার ধরেন ডিএনএ প্রতিবেদন দিছে, সে ওই বিষয়ে এক্সপার্ট নাকি। তো যখন ডাক্তার ধরেন একটা ফৌজদারি মামলায় যখন মেডিকেল সার্টিফিকেট দেয়, ওই ডাক্তারকেও একসময় সাক্ষী হিসেবে উপস্থিত হতে হয়। এখন ডাক্তার দেখা গেল ওই কি মেডিকেল সার্টিফিকেট দিছিল এটা দেখার তার অধিকার আছে, মানে সে স্মৃতি পুনর্জীবিত করতে পারে। অথবা ওইটা ছাড়াও সে যদি মনে করে যে তার এই পেশা সম্পর্কিত যে ডাক্তারি যে বই আছে, এই বইয়েরও সাহায্য সে নিতে পারে, এই বই দেখে সে তার স্মৃতি পুনর্জীবিত করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 159 ধারায়। 159 ধারায়, বুঝতে পারছেন? জি। তো তারপরে দেখেন, স্মৃতি পুনর্জীবিত করার জন্য কোন সাক্ষী কর্তৃক বল দিবেন যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে বিরোধী পক্ষ আন্ডারলাইন করে লিখিত বিবৃতি দেখতে চাইতে পারে। এই যে দেখেন, বিরোধী পক্ষ কি চাইতে পারে? দেখতে চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, উকিলই তো কর্মকাণ্ড তো উকিল সাহেবই করে, বিরোধী পক্ষ সেটা কি দেখতে চাইতে পারে। মানে বিরোধী পক্ষ বলতে পারে যে দেখি আপনি কি দেখে স্মৃতি পুনর্জীবিত করলেন, ওনারও দেখার অধিকার আছে। এবং উক্ত সাক্ষীকে জেরা করতে পারে বা উক্ত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারে। কত ধারায়? 161 ধারায়। বুঝছেন? আচ্ছা, তো 159 ধারার সাথে সম্পর্ক আছে কার? 161। পূর্ববর্তী মানে আপনার লিখিত বিবৃতি দেখে যদি কেউ স্মৃতি পুনর্জীবিত করে 159 ধারায়, তাহলে বিরোধী পক্ষের আইনজীবী সেটা দেখতে চাইতে পারে বা সেই সম্পর্কে জেরা করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 161 ধারায়। জি। তারপরে দেখেন, সাক্ষ্য আইনের 165 ধারার অধীন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যথাযথ প্রমাণ পেতে আদালত, কোন আদালত শব্দটা গোল দেন, আদালত কোন গোল দিবেন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। আদালত কোন সাক্ষীকে প্রশ্ন করতে পারে। শুনেন, আদালত সচরাচর প্রশ্ন করে না, প্রশ্ন করে বাদী পক্ষের আইনজীবী, প্রশ্ন করে বিবাদী পক্ষের আইনজীবী। কিন্তু আদালত ইচ্ছা করলে কাউকে সাক্ষীকে প্রশ্ন করতে পারে। কত ধারায়? 165 ধারায়। শুধু প্রশ্ন করতে পারে না, উনি কোন দলিল হাজির করার জন্য সমন দিতে পারে। এই সব ক্ষমতা দেওয়া হয়েছে আদালতকে। কত ধারায়? 165 ধারায়। তো মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষীকে প্রশ্ন করতে পারে আদালত সাক্ষ্য আইনের কত ধারায়। যদি বলে সাক্ষীকে সমন দিতে পারে কত ধারায়? 165 ধারায়। বুঝতেন? তারপর এটা দেখেন, ধারা 166 ধারার অধীন গোল আন্ডারলাইন করেন জুরি বা এসএসআর গণের প্রশ্ন করার ক্ষমতা। এখানে একটু ব্র্যাকেটে লিখেন যে এই ধারার কোনো কার্যকারিতা নেই, এই ধারাটা বাতিল না, বাট বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই ধারার কি নেই, কার্যকারিতা নেই। 166 ধারার কোনো কার্যকারিতা বাংলাদেশে নেই। কিন্তু এটাকে বাতিল করছে? এটা কিন্তু বাতিল করেনি। একটু বুঝতে হবে, বুঝেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার জুরি কি? জুরি বোর্ড নাম তো শুনছেন সবাই কম বেশি, একটু শুনছেন। জুরি হচ্ছে আমাদের আগে একটা মানে কয়েকজন বিচারক মিলে, কয়েকজন ব্যক্তি মিলে, আগে আমাদের বিচার ব্যবস্থা এরকম ছিল যে সাক্ষ্য আইন অনুসারে যে এখন তো বিচার করে কে? বিচারকরা। তো বিচারকরা বিচার করার পরে ওইটা আবার পাঠাইতো জুরির কাছে যে তারা কি এটার অনুমোদন করে কিনা। মানে তারাও এক ধরনের কি বিচারক। মানে বিচারক বিচার করার পরে এটা আবার পাঠাচ্ছে কার কাছে? জুরির কাছে। তো হ্যাঁ হ্যাঁ, কয়েকজন মিলে বসবে, তারা আবার অনুমোদন করবে যে বিচারকের বিচার ঠিকঠাক হয়েছে কিনা, এলো জুরি। তো এখন আর আমাদের জুরি ব্যবস্থা নাই, একটা সময় পর্যন্ত
ছিল, কিন্তু এই 166 দ্বারা কিন্তু বাতিল করে নাই, বুঝছেন? তো যদি বলে যে জুরি কোনো প্রয়োগ নাই, প্রশ্ন করতে পারে, কত দ্বারাই যুক্তি দ্বারাই। প্রয়োগ আছে নাই। যেরকম বলা যেতে পারে যে ফৌজদারি কার্যবিধির 32 ধারায় আহ, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে, যদিও বেত্রাঘাত আমাদের দেশে এখন আর অনুমোদিত সাজা না, না। দণ্ডবিধি 53 ধারা অনুসারে যে 5 প্রকার সাজা আছে তার মধ্যে কিন্তু বেত্রাঘাত নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধির 32 ধারা অনুসারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু বেত্রাঘাত প্রদান করতে পারে। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কে বেত্রাঘাত, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত প্রদান করতে পারে, কি হবে উত্তর? বুঝতে পারছেন? আচ্ছা, এখন গতদিন আমি আপনাদের 166, 65, 66 পড়লাম। গতদিন আমি আপনাদের একটা পেজ দিছিলাম, অবশ্যই অনলাইনে যারা আছেন তাদের দেই নেই, আমি এটা একটু স্ক্রিনে বের করতেছি, সেটা একটু পড়বো। সাক্ষ্য আইনের 167 দ্বারা। আচ্ছা, যে যে পাঠ নাই তাকে দিয়ে দিব, সমস্যা নেই, আপাতত পড়ি। হ্যাঁ অবশ্যই দিব, দিব দিব দিব। একটু অপেক্ষা করেন, দিচ্ছি, দাঁড়ান। কে? আপনারা তো মানে বিরক্তি অনুভব করতেছেন। আর যে দেখেন, আমরা সাক্ষ্য আইনের সর্বশেষ ধারায় চলে এসেছি, সেটা হলো 167 ধারা। সাক্ষ্য আইনের 167 ধারার যে বিষয়বস্তু সেটা হলো যে 167 ধারায় বলা হয়েছে যে যদি কোনো মামলায় যিনি বিচার করতেছেন, ধরেন আহ, আদালতের কাছে মানে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ গ্রহণ করার দরকার ছিল, বাট আদালত ভুলক্রমে করে নাই, ভুলক্রমে করে নাই বা ইচ্ছা করে করে নাই, যাই হোক, যার সাক্ষ্য গ্রহণ করার ছিল তার সাক্ষ্য গ্রহণ করে নাই, বা যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল না তার সাক্ষ্য গ্রহণ করেছে। বুঝতে পারছেন? মানে যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল তারটা করে নাই, আর যার দরকার ছিল না তারটা কি করছে। করছে। কিন্তু যখন এই মামলায় কোনো রায় দেওয়া হয়, আপিলে যখন আপিল করলো, আপিল আদালত যদি এটা দেখে যে যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল তারটা করে নাই, কিন্তু যার সাক্ষ্য গ্রহণ করছে তার আবার দরকার ছিল না, কিন্তু এই আদালত এই ভুলটা করলেও ওই মামলায় আদালত ন্যায় এমন কিছু করে নাই যাতে ন্যায় বিচার ব্যাহত হতে পারে, বিচারটা ঠিকঠাকই করছে। বিচারটা কি বলেন? ঠিকঠাকই করেছে। তো শুধুমাত্র এই ভুলক্রমে সাক্ষ্য গ্রহণ করছে বা ভুলক্রমে সাক্ষ্য গ্রহণ করে নাই, এই কারণে আদালত কোনো মামলা আপিল আদালত নিম্ন আদালতে পাঠাবে না, বা শুধুমাত্র এই কারণে আপিল আদালত কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না। সহজ কথা হলো এটা। মানে সাক্ষ্য আইনের 167 ধারায় বলছে যে যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল তার সাক্ষ্য গ্রহণ করে নাই, কিন্তু যার সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল না তার সাক্ষ্য গ্রহণ করেছে। আপিল আদালত দেখলো যে এই এই ভুলটা আদালত করলেও প্রকৃতপক্ষে এই ভুলের কারণে ন্যায় বিচার কি হয় না, ব্যাহত হয় নাই, তাহলে আপিল আদালত ওই মামলাটা রিমান্ডে পাঠাবে না, ফেরত পাঠাবে না, কার কাছে? বিচারিক আদালতে, অথবা ওই মামলার সিদ্ধান্ত বদলি করবে, মানে চেঞ্জ করবে না। এই কথাটাই বলছে সাক্ষ্য আইনের কত ধারায়? 167 ধারা। একটু পড়ি, দেখেন। সাক্ষ্য আইন 1972 লেখা, 1872 করেন, একটু ভুল হয়ে গেছে। সাক্ষ্য আইন 1872-এর ধারা 167, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য মানে কি? যেটা গ্রহণ করা দরকার ছিল না সেটা করছে। আর অন্যায়ভাবে অগ্রাহ্য মানে কি? যেটা করার দরকার ছিল সেটা করে নাই, হলে তার জন্য নতুন করে বিচার হবে না। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। সাক্ষ্যের অবৈধ গ্রহণ বা বর্জন চেয়ে থাকলে যে আদালতে সেটার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়, সে আদালত যদি মনে করেন যে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে বা তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়েছে সেই সাক্ষ্য ব্যতীত এমন সাক্ষ্য প্রমাণ আছে যা দ্বারা আদালতের সিদ্ধান্তে ন্যায্যতা আন্ডারলাইন করেন, ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়, অথবা যে সাক্ষ্য বর্জন করা হয়েছে তা গ্রহণ করা হলেও আদালতের সিদ্ধান্তের কোনো তারতম্য হতো না। বুঝছেন? মানে যেটা গ্রহণ করা নাই বা যেটা গ্রহণ করতে, এটার কারণে আদালতের অন্যায্য কিছু করে নাই, যদিও ওই ভুলটুকু হয়েছে, কিন্তু কি হয় না, ওভারঅল অন্যায্য কিছু হয় নাই। শুধুমাত্র অন্যায় রূপে কোনো সাক্ষ্য গ্রহণ বা বর্জন করার অজুহাতেই কোনো মামলার গোল দিবেন পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন দাবি করা যাবে না। পুনর্বিচার মানে হলো রিমান্ড। কোনো মামলা আপিল আদালত বা রিভিশন আদালত
আপিল আদালত বা রিভিশন আদালত বিচারিক আদালতে ফেরত পাঠাইলে সেটা কি বলে? রিমান্ড। দেওয়ানি মামলায় বলে রিমান্ড। দেওয়ানি মামলায় রিমান্ডে পাঠায় মামলাকে, আর ফৌজদারি মামলায় রিমান্ডে পাঠায় আসামিকে। বুঝছেন? তো Yes, sir. পুনর্বিচার বা সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। রিমান্ড মানে হলো কি? ফেরত পাঠানো। দেওয়ানি মামলায় আপিল আদালত মামলা ফেরত পাঠায় বিচারিক আদালতে, রিমান্ডে পাঠায়। আর ফৌজদারি মামলায় ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে কারাগার থেকে পুলিশের হেফাজতে ফেরত পাঠায়। বুঝছেন? তো দেওয়ানি মামলার রিমান্ড আর ফৌজদারি মামলার রিমান্ড উভয় ক্ষেত্রেই অর্থ এক, ফেরত পাঠানো। বাট এক জায়গা পাঠাচ্ছে মামলাকে, আর এক জায়গা পাঠাচ্ছে কাকে? আসামিকে। জি। তো আমাদের এই সাক্ষ্য আইনের 167 ধারার ন্যায় মিল আছে দেওয়ানি কার্যবিধির 99 ধারা। কত ধারা বলেন? 99 ধারা। ওই একই কথা, যে যদি কোনো এখতিয়ারে ভুল হয় বা মামলার কোনো গুণাগুণে ভুল হয়েছে, কিন্তু ওভারঅল যদি আপনার ন্যায় বিচার ব্যাহত না হয় তাহলে কোনো ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করবে না। এই কথাটাও বলছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 99 ধারা। একটু পড়ি দেখেন। দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 99, গুণাগুণ আন্ডারলাইন করবেন। গুণাগুণ বা ইখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত বা সংশোধিত হবে না। ডিগ্রি কি বলেন? পরিবর্তিত বা সংশোধিত হবে না। তো 99 ধারাটা শুধু ডিগ্রির ক্ষেত্রেই প্রযোজ্য, আদেশের ক্ষেত্রে না। কিসের ক্ষেত্রে? ডিগ্রির ক্ষেত্রে। নো ডিগ্রি টু বি রিভার্সড অর মডিফাইড ফর এরর অর ইরেগুলারিটি নট এফেক্টিং মেরিটস অর জুরিসডিকশন। মামলার কোন পক্ষের আন্ডারলাইন কোন অপসংযোগ। অপসংযোগ কি এখন আর বিস্তারিত আমি বলতেছি না। অপসংযোগ মানে হলো যে যারে সংযোগ করা দরকার তারে না করে আরেকজনকে করছে, অপসংযোগ। বা কারণের অপসংযোগের জন্য পক্ষের অপসংযোগ আছে এক আদেশে, আর কারণের অপসংযোগ আছে 2 আদেশে। মামলার কোনো কার্যক্রমের ভুল ত্রুটি বা অনিয়মের দরুন কোনো মামলার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে কোনো ডিগ্রি পরিবর্তন বা বহুল অংশে রদ করা যাবে না, বা মামলাটি পুনর্বিচারের জন্য ফেরত পাঠানো যাবে না। এটা আমরা দেওয়ানি কার্যবিধি যখন পড়েছিলাম তখন বিস্তারিত জানছিলাম। খুব সংক্ষেপে একটা উদাহরণ দেই, সেটা হলো যে ধরেন একটা মামলার বিচার হওয়া উচিত ছিল গোপালগঞ্জে, কিন্তু মামলাটার এখতিয়ার ভুল ক্রমে বিচার হয়েছে খুলনায়। তখন আপিল করছে, আপিল করার পরে জানাচ্ছে যে ওনার যে এখতিয়ার ভুল হয়েছে, ডিগ্রি বাতিল করতে হবে। তখন আদালত দেখলো যে এখতিয়ার ভুল হইলো, মূল মামলায় বিচারে কোনো অনিয়ম হয় নাই, তাহলে শুধুমাত্র এখতিয়ার ভুলের কারণে কোনো ডিগ্রি পরিবর্তন করবে না। এটাই বলছে কততে? দেওয়ানি কার্যবিধির 99 ধারা। আর দেওয়ানি কার্যবিধির 99 ধারার মতো সাক্ষ্য আইনের কত ধারা? 167 ধারা। ট্রায়াল ডি নেভো মানে নতুন বিচার আর কি বলতে পারেন। আচ্ছা, এখন একটু আসি আমরা, ওখানে এখনো শেষ হয় নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন। নো নিউ আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে তো আর বাদ নাই। দেখেন আর 5 মিনিট। নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ এভিডেন্স। মানে ইমপ্রপার অ্যাডমিশন বা রিজেকশন অফ এভিডেন্স মানে আপনার সাক্ষ্য যদি যেটা দরকার ছিল না সেটা গ্রহণ করছে, আর যেটা দরকার ছিল সেটা রিজেক্ট করছে, এই কারণে কোনো নতুন বিচার হবে না। এটা বলছে কোন এভিডেন্স অ্যাক্ট 1872 এই বিধান প্রযোজ্য দেখেন সকল বৈচারিক কার্যধারায়। সকল কি বলেন? বৈচারিক। বৈচারিক মানে দেওয়ানি মামলার বিচার, ফৌজদারি মামলার বিচার, সকল বিচারিক কার্যধারায়। কত ধারায় বলছে? 167। 3 নম্বর প্রশ্নটা দেখেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিচারক কোন সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে? কত ধারায়? বিচারক কোন সাক্ষীর প্রশ্ন করে কত ধারায়? 165। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 3 নম্বর প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের কত ধারায় সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত সম্পর্কে বিধান আছে? কত ধারায়? 159। 5 নাম্বার দেখেন। স্মৃতি পুনর্জীবিত করার জন্য কোন সাক্ষী কর্তৃক যে লিখিত বিবৃতি ব্যবহার করা হয়েছে, বিরোধী পক্ষ উক্ত লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করতে পারে। কত ধারায়? 161 ধারায়। আচ্ছা, 8 নাম্বারটা একটু দেখেন। একই ঘটনা বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য উক্ত সাক্ষীর কোন ধরনের বক্তব্য সাক্ষ্য হিসেবে প্রমাণ করা যেতে পারে? লিখিত এবং মৌখিক উভয়। 157 মানেই লিখিত মৌখিক উভয়। 10 নাম্বারটা গুরুত্বপূর্ণ দেখেন।
দোভাষী বা অনুবাদক যদি আদালতের নির্দেশ অনুযায়ী অনুবাদকৃত দলিলের গোপনীয়তা রক্ষা না করে, তাহলে সে দণ্ডবিধির, গোল দিয়েন, দণ্ডবিধির কত ধারায় অপরাধ করেছে বলে গণ্য হবে? 166 বলতে, কিন্তু এই কথাটা বলছে সাক্ষ্য আইনের ডান সাইডে, গোল দেন 162। একটু বুঝেন, একটু বুঝেন, কথা একটু শুনেন। ধরেন বিচারক একটা রায় লেখাইছে, লেখানোর পরে ওনার যে কর্মচারী আছে দোভাষী, তারে বললো যে এই রায়টা তুমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করো, বুঝছেন? এখন রায়ের বিষয়বস্তু প্রকাশ করবে তো বিচারক, অনুবাদক তো করবে না। কিন্তু অনুবাদক ওই রায় অনুবাদ করে বাইরে গিয়ে বলে দিছে যে রায়ে উনি এই কথা লিখছে, তাহলে সে দণ্ডবিধির দণ্ডিত হবে 166 ধারায়। কত ধারায়? আর এই কথাটা সাক্ষ্য আইনের বলছে কত ধারায়? অর্থাৎ সে সরকারি কর্মকর্তা হয়ে কারো ক্ষতি করার উদ্দেশ্যে অনুবাদক হিসেবে রায়ের বিষয়বস্তু প্রকাশ করে দিছে, তো সে দণ্ডবিধিতে দণ্ডিত হবে 166 ধারায়। আর সাক্ষ্য আইনে এই কথা বলছে কত ধারায়? 162। ধন্যবাদ। 11 নম্বরটা দেখেন, বিচারক সাক্ষীকে প্রাসঙ্গিক বিষয়ে কোনো প্রশ্ন করতে পারে বা কোনো দলিল দাখিলের নির্দেশ দিতে পারে প্রাসঙ্গিক বিষয়ের যথার্থ সত্যতা নির্ধারণের জন্য। তো আর একটু বাকি আছে, নেট চলে গেল আমার। আছে, দেখেন। শুনতে পাচ্ছেন ভাই? জি, শুনতে পাচ্ছি স্যার। ওকে, ধন্যবাদ। সব শেষের প্রশ্নটা দেখেন, এই ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটা দেখেন, 14 নম্বর। যে দলিল দাখিল করার জন্য কোনো পক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল এমন দলিল দাখিল করতে অস্বীকার করলে সে পরবর্তীতে উক্ত দলিল বা ডকুমেন্টটি অন্য পক্ষের সম্মতি বা আদালতের আদেশ ব্যতীত ব্যবহার করতে পারবে না। 164 ধারায় বলছে। একটু বুঝেন, বললো যে যে দলিল, ধরেন আদালত বিথিকাকে একটা, একটু দাঁড়ান, এটা সমস্যা। আচ্ছা দেখেন, আমাদের শেষ প্রশ্নটা যেটা, সেটা হলো 164 দ্বারাই বলতেছে, ধরেন আদালত একজনকে, আমাদের যদি বিকাশ বিশ্বাসকে একটা দলিল হাজির করার জন্য আদালত নোটিশ দিতে, কিন্তু ধরেন সে বিবাদী হিসেবে আদালত নোটিশ দেওয়ার পর ওই দলিলটা হাজির করে নাই, তখন ওই দলিল পরবর্তীতে আর ওই মামলায় সে ব্যবহার করতে পারবে না। পারবে যদি অনুমতি দেয় কে? আদালত অনুমতি দেয়, অথবা বিরোধী পক্ষ যদি আপত্তি না করে। এই কথাই বলছে সাক্ষ্য আইনের 164 ধারায়। তো অনেকগুলা ধারা আমরা পড়ে ফেলেছি, আপনাদের হয়তোবা মনে হতে পারে যে এত ধারা কিভাবে মনে রাখবো। নতুন নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, আপনি বারবার খালি দেখবেন, আর পড়তে না ইচ্ছা করলে আমাদের যে লেকচার আছে লেকচার শুনেন, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, এমনি খালি দেখবেন আর বুঝে বুঝে পড়বেন, এই আর কি। তো এই ছিল আমাদের সাক্ষ্য আইন 167টা ধারা, এই পর্যন্তই। আজকে আমাদের সাক্ষ্য আইন শেষ হলো। সাক্ষ্য আইনের 100 মার্কের মডেল টেস্ট তো বললাম আগামী শনিবারে, আর সোমবার থেকে আমাদের তামাদি আইন শুরু। তো আমরা যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকে আমাদের দেওয়ানি কার্যবিধির 40 মার্কের ক্লাস টেস্ট আছে, এটা শুরু হবে। তো আজকে এই পর্যন্ত থাক, প্রশ্ন থাকলে রাতের ব্যাচে করেন। আজকে এই পর্যন্ত থাক, আমরা পরীক্ষায় যোগদান করি।